আলাইকুম, কেমন আছি আমরা? সবাই ভালো আছি আশা করি। সো আমাদের বহুল আলোচিত একটা অধ্যায় যেটা আমাদের আউট অফ শর্ট সিলেবাস, সেই অধ্যায়টা আমরা শুরু করতেছি, যেটা আমাদের নাম কি ভাইয়া? পঞ্চম অধ্যায়। আমাদের কত অধ্যায় ভাইয়া? আমাদের পঞ্চম অধ্যায়। এটার নাম কি? শৈবাল এবং ছত্রাক। সো এটা আমরা শুরু করে দেব। এটা আমরা অনেক সময় বিভিন্নভাবে শুরু করব। এটা কখনো হোয়াইট বোর্ডে ক্লাস নিব, কখনো স্লাইডে ক্লাস নিব। এটা অনেক সুন্দর কইরা এমনভাবে সলভ করব যেটা তোমার মেডিকেল বলো বা ভার্সিটি বলো, তোমার সব জায়গায় কানেক্ট করতে হয়। অর্থাৎ তুমি এই একটা ক্লাসের মাধ্যমেই তোমার মেডিকেল বলো, মেডিকেল, ডেন্টাল, যত পরিমাণ ভার্সিটি আছে সব তুমি কাভার করতে পারবা। এমনকি এর সাথে তো তোমার একাডেমিক তো কাভার হচ্ছেই। তোমার এটা তো একাডেমিক কাভার করতেছি, তুমি সব কভার করবা। সো আশা করি আমাদের জার্নিটা খুব ভালো হবে। তো শুরু করবা, আর তোমরা ভিডিও দেখার সময় ১ মিনিট পিছায়ে নিবা। অর্থাৎ আমাদের ভিডিওটা শুরু হবে কখন থেকে? ১ মিনিটের পর থেকে। তো শুরু করি। সো আমাদের প্রথম যে শুরুর দিকটা যেটা পড়তে হয় সেটা হলো শৈবাল। আচ্ছা, শৈবালের ফার্স্ট পেজে আমাদের অতটুকু থিওরিটিক্যাল পার্ট নেই, জাস্ট এতটুকু মনে থাকা দরকার যে পানিতে ভাসমান শৈবালের নাম কি? যেটা পানিতে ভাসমান শৈবালের নাম হলো ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন। আর যদি বলা হয় পানিতে ভাসমান উদ্ভিদের ক্ষেত্রে, এটা কিভাবে মনে রাখবা? প্রাণীর ক্ষেত্রে, প্রাণী মানে কি? জু, তোমরা জু চিনো না? জু মানে কি? চিড়িয়াখানা। চিড়িয়াখানা, জু প্লাঙ্কটন। এর থেকে আমরা বুঝি, যেহেতু আমরা প্রাণী বিজ্ঞান, আমরা বলি কি? জুলজি। তো জুলজি এখান থেকে মনে রাখবা জু প্লাঙ্কটন। আর যদি বলে পানিতে ভাসমান কি? ভাসমান, কিন্তু এটা পানিতে ভাসমান কি? ভাসমান যদি কোনো শ্যাওলা থাকে তাহলে এটাকে বলে ফাইটোপ্ল্যাঙ্কটন, প্রাণী হলে জু প্লাঙ্কটন। এবার আসো, এটাও পানিতে, দেখো প্রথমটাও পানিতে ছিল, দ্বিতীয়টাও পানিতে। পার্থক্য কোন জায়গায়? এটা পানিতে ভাসমান, মানে এটা পানির যদি লেয়ার হয় এটা পানিতে ভাসমান। আর এটা কি? পানিতেই থাকবে, বাট এটা মাটির নিচে আবদ্ধ অবস্থায় থাকবে, অর্থাৎ মূল বা শিকড় এটা মাটির নিচে আবদ্ধ থাকবে। সেটার নাম কি? বেন্থিক শৈবাল। এটার নাম কি? বেন্থিক শৈবাল। এটা কি? বেন্থিক শৈবাল। আর পাথরের গায়ে যে শৈবাল থাকে এটাকে বলি আমরা লিথোফাইট। ফাইট মনে রাখা লাগবে না, তোমাদের এমসিকিউ তে আসবে না, জাস্ট মনে রাখবে লিথো। পাথরে থাকলে লিথো। কিভাবে মনে রাখবা? দেখো পাথরে কি আছে? থ আছে। লিথো তো থ আছে। থ থ, এখান থেকে মনে রাখবে এখানেও থ, এখানেও থ। পাথরে থ, লিথোফাইট। পাথর লিথোফাইট। আর এখানে কি বলবা? যদি কোনো, দেখো শৈবাল অন্য কোনো দেহে, অন্য উদ্ভিদের দেহে হয়, বা অন্য কোনো যে কোনো নিজের সে অন্য কোনো প্রাণীর দেহে, তার টিস্যুতে হয়, সেক্ষেত্রে এটাকে বলা হয় এন্ডোফাইট। প্রাণীর অন্য টিস্যুর ভিতরে মানে কি? বায়োলজির ক্ষেত্রে ভিতরে তো আমরা সবাই কম বেশি পরিচিত। ভিতর মিন্স এন্ডো, এখানে এন্ডোফাইট। ফাইট তো মনে রাখা লাগবে না, ফাইট তো তোমার এমসিকিউ তে আসবে না, তুমি জাস্ট শর্ট ফর্ম গুলো মনে রাখবা। যদি হবে এন্ডো। আর যদি এটা পাথরে থাকে, পাথর, থ ফর লিথো। আর টিস্যু কোনো অন্য প্রাণীর ভিতরে হলে, ভিতর মানে কি? এন্ডো। ভিতর মানে কত? এন্ডো। আর যদি শৈবাল নিজেই একটা শৈবাল আসে, আবার যদি একটা শৈবালের ভিতরে থাকে, এটাকে বলি এপি। এটাকে কি বলি? এপিফাইট। ফাইট মনে রাখা লাগবে না, জাস্ট এপি মনে রাখবা। তারপর হলো এই যে শৈবাল এবং ছত্রাক, এই শৈবাল ছত্রাক নিশ্চয়ই কোনো একটা আলোচনা, একটা বিষয় আছে, কোনো একটা বিজ্ঞানের শাখা আলোচনা করা হয়। এটাকে বলা হয় ফাইকোলজি। আর একটা নাম আছে অ্যালগোলজি। অ্যালগোলজি দুইটা দ্বারাই কিন্তু আমাদের এই শৈবালের, কিন্তু এই শৈবালের ইউজ হয়। এখন এটা আমরা অনেকে প্যাচ লাগাও যে শৈবাল কোনটা, ছত্রাক কোনটা। একটা টেকনিক আছে, মাছির ফাঁসি। কিভাবে মনে রাখবা? দেখো, এই যে মাছি, ম ফর মাইকো, ছ ফর ছত্রাক, অর্থাৎ ছত্রাককে আলোচনা করা হয় মাইকোলজিতে। আর ফ মিনস ফাইকো, শি ফর শৈবাল, অর্থাৎ শৈবাল নিয়ে আলোচনা করা হয় ফাইকোলজি। অর্থাৎ এই শৈবাল নিয়ে আলোচনা করা হয় কিতে? কি? ফাইকোলজির ক্ষেত্রে। এটা মনে রাখবা একদম, ফাঁসি অর্থাৎ শৈবালের ক্ষেত্রে ফাইকোলজি, ছত্রাকের ক্ষেত্রে মাইকোলজি। সো আমাদের শেষ। এবার আমরা বই থেকেও আমি তোমাদের দেখাই দিতেছি। চলে আসলাম বইয়ের পিডিএফেও, তোমাদের এইখান থেকেও যাতে আমি দেখাইতে পারি। প্রথমে আমাদের শৈবাল, দেখো এখান থেকে শুরুতে অনেক কথা আছে, জাস্ট এভয়েড ইট। আমি যা দেখাই দেবো শুধু তাই পড়বা। কি কি পড়বা আমি দেখাই দিতেছি। যেমন এখানে বলতেছে, দেখো সম্পূর্ণ ভাসমান শৈবালকে আমরা কি বলতেছি? ফাইটোপ্লাঙ্কটন। আর এটা যদি প্রাণী হয়, পানি হলে আমরা কি বলবো? জু প্লাঙ্কটন বলবো। যদি প্রাণী হয় তাকে কি বলবো? জু প্লাঙ্কটন বলবো। এবার বলছে, এই দেখো এটাও কি জলাশয়, এটা কি পানির নিচে, কিন্তু এটা কি মাটিতে আবদ্ধ যে শৈবাল, তাকে আমরা কি বলতেছি? বেন্থনোয়িক শৈবাল। এরপর আছে কি পাথরের, অর্থাৎ এরপর বলতেছি কি পাথরের জন্মানো শৈবালকে আমরা কি বলতেছি? লিথোফাইট শৈবাল। পাথরের ভিতর জন্মানো শৈবালকে আমরা বলি লিথোফাইট শৈবাল। উচ্চ শ্রেণীর জীবের টিস্যুর অভ্যন্তরে জন্মানো শৈবালকে আমরা বলি এন্ডোফাইট। কি বলি? এন্ডোফাইট। এন্ডো মানে ভিতরে। আর এপিফাইট কি?
একটা শৈবাল নিয়ে আর একটা শৈবালের গায়ে জন্মাইতেছে, এটাকে বলি আমরা এপিফাইট। এখন শৈবাল নিয়ে অনেক আলোচনা হয়, অনেক আলোচনা বলো, পর্যালোচনা বলো, পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন হইতেছে। এটা কোথায় করা হয়? ফাইকোলজি থেকে। আমরা একটা টেকনিক দিছিলাম, মনে আছে? মশার ফাঁসি। মশার ফাঁসি কি? ছত্রাকের দ্বারা কি মশার ফাঁসি, মশা, মফিন মাইকোলজি, ছফর ছত্রাক, ছত্রাকের ক্ষেত্রে মাইকোলজি, আর ফাঁসি দিয়ে কি ফর ফাইকোলজি, সফর শৈবাল, অর্থাৎ শৈবালের কি ক্ষেত্রে কি ফাইকোলজি। এরপর এখানে যে অত্যন্ত সরল প্রকৃতির কি শালিক সংশ্লেষণকারী, অবাস্কুলার, তারপর কি সমাঙ্গদেহী, অধিকাংশই জলজ, যাদের জননাঙ্গ এককোষী, নিষেকের পর স্ত্রী জননাঙ্গ থাকা অবস্থায় কোনো ভ্রূণঘটিত হয় না, তাদেরকে আমরা কি বলি? শৈবাল বলি। শৈবাল বলি। এর পরবর্তীতে আমরা শৈবালের কিভাবে তার বৈশিষ্ট্যগুলো মনে রাখবো সেটা নিয়ে আলোচনা হবে। সো টেক অন। সো তো আমাদের শৈবাল এবং ছত্রাকের বৈশিষ্ট্যকে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের এখানে শৈবালের পার্টটাতে আমরা কিভাবে শৈবালের বৈশিষ্ট্য মনে রাখবো? জাস্ট 7টা স দিয়ে মনে রাখবো। কি দিয়ে? 7টা স দিয়ে মনে রাখবো। কিভাবে 7টা স দিয়ে? এই যে সফর শালিক সংশ্লেষণকারী, সফর স্বভোজী, সফর সুকেন্দ্রিক, সফর সমাঙ্গদেহী, সফর সেলুলোজ, সফর শর্করা, সফর স্পঞ্জিয়া এককোষী। জাস্ট এতটুকু মনে রাখবো, জাস্ট এতটুকু। শালিক সংশ্লেষণকারী, দ্যাট মিন্স এই উদ্ভিদটা কি করে? শালিক সংশ্লেষণ করে। স্বভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করে, অ্যাবসলিউটলি, যেহেতু শালিক সংশ্লেষণকারী। সুকেন্দ্রিক, মানে নিউক্লিয়াসটা কিরকম? আদি প্রকৃতির না, এটা উন্নত প্রকৃতির। সমাঙ্গদেহী, এদের তুমি মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, তাই জন্য এদের বলা হয় সমাঙ্গদেহী। সেলুলোজ, এদের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত। শর্করা, এদের মানে কি, এরা কি সঞ্চয় করে? শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে। এদের স্পঞ্জিয়া কয়কোষী? এককোষী। স্পঞ্জিয়া এককোষী। এদের বিস্তারিত আমরা স্লাইডে জানবো। স্লাইডে স্বাগত জানাচ্ছি তোমাদের। মোবাইলের আমাদের স্লাইডে। সো আমাদের এখানে শৈবালের বৈশিষ্ট্য পড়বো। সো আমরা এখানে কিন্তু আগেই বৈশিষ্ট্য পড়ে ফেলছি। বৈশিষ্ট্য আমরা কয়টা আমরা কিন্তু পড়ে ফেলছিলাম 7টা স দিয়ে, অর্থাৎ 7টা স দিয়ে বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলছিলাম আমরা একটু আগে। সো এখন আমরা আসলাম কিতে? এখন আমরা আসলাম কম্পিউটার স্লাইডে। কিভাবে পড়বো? দেখো, শৈবালের বৈশিষ্ট্য কি? শৈবাল শালিক সংশ্লেষণকারী স্বভোজী মানে কি? নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। শালিক সংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ মানে কি? অপুষ্পক উদ্ভিদ মানে ক্রিপ্টোগ্যামাস, মানে যাদের ফুল হয় না, পুষ্প হয় না। অমানি হয় না বা অমানি না, আর পুষ্প মানে ফুল হয় না, এবং কি আলো ছাড়া জন্মাতে পারে না। অর্থাৎ তুমি এদের অবশ্যই, যেহেতু তারা শালিক সংশ্লেষণকারী, আলো ছাড়া জন্মগ্রহণ করতে পারবে না। এরা কি সুকেন্দ্রিক, আমরা একটু আগে পড়ে আসছি কিন্তু এগুলো। সুকেন্দ্রিক মানে কি? নিউক্লিয়াসটি কিরকম? মানে অনেক উন্নত, এককোষী বা বহুকোষী। যেহেতু এটা আমরা পড়বো না। শৈবাল কখনো সত্যিকার মূল, কাণ্ড, পাতা, ফলে সৃষ্টি হয় না, তাই এরা কি সমাঙ্গদেহী। অর্থাৎ কি? সমাঙ্গদেহী। এদের দিয়ে ভাস্কুলার টিস্যু নেই। ভাস্কুলার টিস্যু মানে কি? পরিবহন টিস্যু, জাইলেম ফ্লোয়েম। এদের যৌনাঙ্গ সাধারণত এককোষী বা বহুকোষী হলেও তাতে কোনো বন্ধ্যাকোষের আবরণী থাকে না। এদের স্পঞ্জিয়া কি? সর্বদা কি? এককোষী। এদের জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকাকালীন বহুকূর্ণে এতে পরিণত হয় না। শৈবালের কোষপ্রাচীর কি দিয়ে নির্মিত? সেলুলোজ নির্মিত। কি নির্মিত? সেলুলোজ নির্মিত। শৈবালের যৌনজনন মানে আইসোগ্যামাস, অ্যানাইগোসোমাস, উগামাস, এগুলো একটু পর পড়বো। দুই একটি ব্যতিক্রমী ছাড়া অধিকাংশ শৈবাল সঞ্চিত খাদ্য কি? শর্করা। সায়ানোব্যাকটেরিয়াতে কি? গ্লাইকোজেন। সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি? গ্লাইকোজেন। এরপর কি বলছে? এরা সাধারণত জলীয় বাষ্প আর্দ্র পরিবেশে জন্মায়, অর্থাৎ ভিজা পরিবেশে। সাধারণত সুস্পষ্ট জনিক্রম অনুপস্থিত। এতটুকু বুঝছি? ইয়েস। এই যে এখানে কতটুকু? এখানে দেখো, প্রথমে বলছে কি? শালিক সংশ্লেষণকারী স্বভোজী। এটা একবার দেখা যাবা। শালিক সংশ্লেষণকারী স্বভোজী। তারপরে এই যে অপুষ্পক, সমাঙ্গদেহী, এটা ইম্পর্টেন্ট। স্পঞ্জিয়া এককোষী, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, এটা ইম্পর্টেন্ট। আর অত একটা ইম্পর্টেন্ট নাই। এরপর একটা পার্ট আছে, এটা চাইলে স্কিপ করতে পারো, কারণ এটা যদি মনে থাকে ভালো, না থাকলে স্কিপ করাই দিতে পারো। যে দৈহিক গঠন কি? আনুবক্ষিক কারা? এই যে উদাহরণগুলো জানি, মনে থাকে না। সচল কারা? এরা কারা? জাস্ট এখানে যদি তুমি চাও এটাকে তুমি অ্যাভয়েড করতে পারো, বাট আমি সাজেস্ট করবো পড়ো, বাট না পারলে তার কোনো বিষয় নাই, না পারলে তো অ্যাভয়েড করতেই হবে, সেক্ষেত্রে তোমরা অ্যাভয়েডও করতে পারো।
এরপর আছে 5 নম্বরে কি ওই যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলা এটা অ্যাভয়েড করো বা তোমরা নিজের মতো পড়তে পারো। এখন এই যে এখানে কি সব শৈবালই আমাদের কি সুকেন্দ্রিক, সব শৈবাল কি আমাদের সুকেন্দ্রিক, এটাকে আমরা বৈশিষ্ট্যতেই পড়েছিলাম। এখানে আরেকটা জিনিস আছে, এইখানে আরেকটা জিনিস পড়ার আছে কি, এই যে কোনো কোনো শৈবালের দেহ নলাকার, শাখান্বিত এবং বহু প্রাচীর বিশিষ্ট কো-নিউক্লিয়াস থাকে, এরূপ শৈবালকে বলা হয় সিনোসাইটিক। আমরা যখন এটা পড়ছিলাম, অর্থাৎ প্রথম অধ্যায়ে পড়ছিলাম যে বহু নিউক্লিয়াস থাকলে সেটাকে আমরা বলি কি সিনোসাইটিক, সেটাকে আমরা কি বলি সিনোসাইটিক। এটা আমরা প্রথম চ্যাপ্টারেই পড়ছি, প্রথম চ্যাপ্টারের পড়া এটা। এখন এরপর কি বলছে, একটি পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষ ওয়েট আমি এটাকে সরাই দিই, সিলিকাময় কোষ প্রাচীরকে কি বলা হয়, ফ্রুস্টিউল বলা হয়। একটি পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে কি বলে, ফ্রুস্টিউল বলে। সো এটা আমাদের শেষ। তো ইম্পর্টেন্ট একটা ছকে স্বাগত জানাচ্ছি। সো অনেক ইম্পর্টেন্ট এই ছকটা, যদি তোমাদের কোনো কোশ্চেন আসে আমি ধারণা করা যায় এই ছকটা থেকে। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা বই খুলো, আমার কাছে কিন্তু বই আছে। সো এখানে আমাদের বই, তোমার এই যে ছকটা, এই ছকটা তোমাদের মেডিকেলের জন্য বা ভার্সিটি বলো বা যাই বলো অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট। সো কিভাবে মনে রাখবো, দেখো প্রথমে যে পিগমেন্ট, এখানে আছে শ্রেণী অংশটা, এখানে আছে সঞ্চিত খাদ্য, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না জানি না, এখানে একটা বই আছে। সো এই শ্রেণী অংশটা থেকে ইম্পর্টেন্ট কি জানো, এই যে উদাহরণগুলা, নামগুলা এবং তার বৈশিষ্ট্যগুলা, কোনটা সবুজ, কোনটা গোল্ডেন, কোনটা বাদামি, এগুলা। আর এখানে পিগমেন্ট অংশটা নট ইম্পর্টেন্ট, তোমরা জাস্ট এটাকে অ্যাভয়েড করো, জাস্ট অ্যাভয়েড। এরপর আছে আমাদের সঞ্চিত খাদ্য, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। এইগুলো ছকটা কিভাবে মনে রাখবো তার একটা সারসংক্ষেপ আমি বোর্ডে দেখতে পাচ্ছ। সো প্রথমে আছে আমাদের ক্লোরোফাইটা। এই দেখো ক্লোরো, কোনো কিছুর নামের সাথে ক্লোরো থাকা মানে কি সবুজ, যেমন কি ক্লোরোফিল, কি সবুজ, সবুজকে কি দ্বারা প্রকাশ করা হয়, ক্লোরো দ্বারা, ক্লোরো। এখন তার মানে আমি বুঝে গেছি এটা রং সবুজ শৈবাল, সেইটা নিয়ে অনেকে কেউ ঝামেলা হয় না। আর আমাদের সাধারণ উদ্ভিদগুলো কি সঞ্চয় করে, আমাদের সাধারণ যে উদ্ভিদগুলো আছে তারা কি শ্বেতসার সঞ্চয় করে না, সাধারণ উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল বিদ্যমান, আর যেহেতু এর মধ্যেও সবুজ, এও ক্লোরোফিল আছে, এও শ্বেতসার তৈরি করতেছে। তো আমাদের প্রথমটা এমনিতেই মুখস্থ, এটা নিয়ে আর কোনোই নেই। তারপর আছে ক্রাইসোফাইটা। ক্রাইসোফাইটা একটা টেকনিক আছে, এটা টেকনিক মানে কি গোল্ডেন, ছেলেটা গোল্ডের জন্য ক্রাই করতেছে, এটা একটা টেকনিক জাস্ট ফর মেমোরাইজ, এটা গোল্ডেন ক্রাই। আর এখান থেকে ক্রাই, এখানেও ক্রাই আছে, উদাহরণও ক্রাই আছে। কারণ এখানে দেখবা ক্রাইসোসোলামিরিন, তোমার তো সম্পূর্ণ ওয়ার্ডটা মনে রাখার প্রয়োজনে জাস্ট ফার্স্ট লেটারটা ক্রাই, ক্রাই এটাই না ক্রাই। এরপর আছে আমাদের পাইরোফাইটা। পাইরোফাইটা একটু বিকৃতভাবে যদি উচ্চারণ করি তাহলে কি হয়, ফায়ারোফাইটা, পাইরোফাইটা, ফায়ারোফাইটা। এখন ফায়ারোফাইটা মানে কি, ফায়ার মানে কি আগুন না, আগুন মানে কি অগ্নি না, অগ্নি শৈবাল, তাই ফায়ারোফাইটা মানে অগ্নি শৈবাল। আর এইটার টেকনিক কি, প্যারা, এই যে এখানে তুমি দেখবা এই যে প্যারামাইলিন, কিভাবে, আগুন মানে কি ঝামেলা না, ঝামেলা মানে কি প্যারা না। সো এখান থেকে মনে রাখবো ফায়ার, পাইরোফাইটাকে একটু বিকৃত উচ্চারণ করলে আর কি ফায়ারোফাইটা। আচ্ছা ফায়ারোফাইটা মানে তো আগুন, আগুন মানে তো অগ্নি, তাহলে ফায়ারোফাইটা মিন্স অগ্নি শৈবাল। আর অগ্নি শৈবাল মানে কি আগুন মানে প্যারা, তো এখানে কি উদাহরণ কি প্যারা, জাস্ট পয়েন্ট শুধু মনে রাখবো, এমনিতেই থাকবে, তোমার তো এমসিকিউ তো জাস্ট দাগাইতে হবে, তোমার মুখস্থ শব্দ মুখস্থ থাকতে হবে না। তারপর আছে আমাদের ফিউফাইটা। আচ্ছা তোমরা যারা প্রথম অধ্যায় পড়ছো, তখন আমরা ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিক সম্পর্কে যখন পড়তেছিলাম, তখন আমরা ওইখানে পড়ছি যে লিউকোপ্লাস্ট, তারপর ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট যখন পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম যে রেডোপ্লাস্ট লাল কালারের, তারপর আমাদের বিভিন্ন যে রঙের, সেইখানে একটা ছিল না ফিউপ্লাস্ট, ফিউপ্লাস্ট মানে কি বাদামি, অর্থাৎ কোনো বায়োলজিতে নামের আগে ফিউ মিন্স বাদামি কালার, তাইলে এখানে বলো ফিউফাইটা মিন্স বাদামি কালার। আর এটা উদাহরণ কি জানো, ল্যামিনি ম্যানিটাল এলগিন, ল্যামিনি মেল মেলগিন ল্যামিনি ম্যানিটাল এলগিন। একটা টেকনিক আছে লামিয়ার মানিয়েলো, এটা একটা টেকনিক, এটা কি মনে রাখবো, লামিয়া মিন্স ল্যামিনি, মানি ফর ম্যানিটাল, এলো ফর এলগিন। এরপর আমাদের আছে রোডোফাইটা, এর ইজি, রোডোফাইটা, রোডো উচ্চারণ করলে একটু বিকৃত উচ্চারণ করলে কি হয় রেডোফাইটা, রেড মিন্স লাল, লাল মিন্স লোহিত, সুতরাং এটা লোহিত শৈবাল। এটার তো পিগমেন্টটা তো এমনিতে মুখস্থ করা লাগবে না। আর এটা কিভাবে মুখস্থ রাখবো, এখানে দেখবো অনেকগুলো আছে টেকনিক, আমরা সবগুলা পড়ে ফেলছি। আর এইটা কি হবে, বাকিগুলো ছাড়া আর যা সব কি এইটা। তো এইটাও আমাদের শেষ। জানাচ্ছি
আমি তামিম। তো তোমাকে অনেক ভালো মতো ব্যাখ্যা করতে চলতেছি। চলো। সো আমাদের এইটা একটু আমি পড়লাম। এটা তোমাদের টেকনিক সাহায্যে অনেক সুন্দর করে বুঝিয়ে দিলাম। তো কম্পিউটার সায়েন্সটা আসলে আমাদের মূল উদ্দেশ্য কি? যাতে তোমরা আরো ভালো মতো ধরাই দিতে পারি। বুঝছো? তো ১ম এ আমাদের ১ম শ্রেণী আমাদের এখানে কি? সরি। এখানে আমাদের শ্রেণী কি আছে? এখানে শ্রেণী আছে, এখানে পিগমেন্ট আছে, আর এখানে কি সঞ্চিত খাদ্য আছে। আর এইখানের মধ্যে আমি বললাম কি তোমাদের এইটা পড়তেই হবে না। জাস্ট এই যে পিগমেন্ট অংশটা এটা বাদ। এটা বাদ। ধরো এটা বাদ দিয়ে দিই। এটা বাদ। এটা তোমরা পড়বা না। এটা তোমরা কি করবা না? পড়বা না। কারণ এখান থেকে তো সিকিউ বলো, এমসিকিউ বলো, তোমাদের যদিও সিকিউ মূলত এমসিকিউর জন্য তাও এটা ইম্পর্টেন্ট না। এটা বাদ, এটা বাদ। এরপর আমাদের পড়তে হয় কি শুধুমাত্র এগুলা পড়তে হয়। শ্রেণী আর কি? এখন শ্রেণীর মধ্যে এই যে ক্লোরোফাইটা মানে কি? ক্লোরোফিল মানে কি? সবুজ। অর্থাৎ কোনো কিছু নামের আগে যদি ক্লোরো থাকে তার মানে কি ওই জিনিসটা সবুজ না? দেখো এটা কিন্তু কি শৈবাল? সবুজ শৈবাল। ক্লোরো আছে। ক্লোরো মানে সবুজ শৈবাল। আরেকটা আছে দেখো ক্রাইকোফাইটা। আচ্ছা এইটার বৈশিষ্ট্য আগে দেখাইনি। দেখো ক্লোরোফিল সবুজ। তার মানে এটা কি আমাদের স্বাভাবিক উদ্ভিদের মতোই না? কারণ স্বাভাবিক উদ্ভিদও তো সবুজ। সুতরাং এই দেখো স্বাভাবিক উদ্ভিদ যেমন সঞ্চিত খাদ্য কি শ্বেতসার, এরও সঞ্চিত খাদ্য কি শ্বেতসার। সো আমাদের প্রথমটায় কোনো সন্দেহ আছে? না। তারপর দ্বিতীয়টা দেখো ক্রাইকোফাইটা। এখন ক্রাইকোফাইটা কিভাবে মনে রাখবো? এইভাবে মনে রাখি। আমি মনে রাখি কি জানো? ছেলেটাকে গোল্ড দেয় না তাই জন্য সে ক্রাই করতেছে। কি করতেছে? ক্রাই করতেছে। কিসের জন্য? গোল্ডের জন্য। সুতরাং এখান থেকে মনে রাখবা গোল্ডেন কালারের শৈবাল। আর এখান থেকে তো দেখো তোমার তো আর এমসিকিউ মানে কি? তুমি জাস্ট এমসিকিউ দাগাবা। অর্থাৎ তোমার শুরুর লাইনটা জাস্ট একটু হালকা মাথায় থাকা লাগবে। কিভাবে মাথায় থাকবে? এই দেখো এখানে আছে ক্রাই, এখানেও আছে ক্রাই। জাস্ট আর কোনো জায়গায় কিন্তু ক্রাই নেই। আর কোনো জায়গায় ক্রাই নেই। জাস্ট এইখানে ক্রাই আছে। সুতরাং এখানে মনে রাখবা ক্রাই। এখানে নামের সাথেও ক্রাই আছে, এর নামের সাথেও ক্রাই আছে। তাহলে ক্রাইকোফাইটের উদাহরণ কি? ক্রাইসোসোলোমেন। ২ টো কিন্তু একটাও মুখস্থ করার প্রয়োজন হয় না। তারপর দেখো ফায়ারোফাইটা। এইটা মানে নাকি অগ্নিশৈবাল। একটু আমরা বিকৃত করে উচ্চারণ করি। পাইরোফাইটারে কই? ফায়ারোফাইটা। ফায়ারোফাইটা। ফায়ার মানে কি? আগুন। তাহলে আগুন মানে কি? অগ্নি। আগুন মানে কি? অগ্নি। তাহলে ফায়ারোফাইটা মানে কি? অগ্নিশৈবাল। আর এইটা কি? প্যারাইলেমান। আচ্ছা বলি না ফায়ার প্যারা এটা মনে রাখবা। ফায়ার হইলে কি হয়? প্যারা হয়। ফায়ার প্যারা। ফায়ার মানে অনেক ঝামেলা মানে এটা প্যারা। সো ফায়ার মানে প্যারা। সো এইটাও আমাদের মুখস্থ করা লাগে না। তারপর আছে আমাদের কিসে? ফিওফাইটা। তোমরা ১ম অধ্যায়ে পড়ছো কিনা? যখন ক্লোরোপ্লাস্ট পড়তেছিলাম তখন আমরা কিন্তু পড়ছি যে ক্রোমোপ্লাস্ট কি? রংদারি, লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের মধ্যে ছিল কি? রেডোপ্লাস্ট। আমরা এখানে বিভিন্ন যেমন বাদামি কালারটা ছিল ফিউপ্লাস্ট। সুতরাং যদি ফিউ মিনস বাদামি, ফিউ মিনস কি? বাদামি, ফিউ মিনস বাদামি। আর এটা কিভাবে মনে রাখবা? ল্যামিলেরিন। এখানে কি আছে? ল্যামিনারিন, ম্যানিটল, আর আছে কি? অ্যালগিন। ল্যামিরিন, মেলটোনিন, অ্যালগিনিন। তোমার তো নাম মুখস্থ থাকা বাধ্যতামূলক না। তোমার জাস্ট টেকনিকটা মনে রাখতে হবে। কি? জাস্ট টেকনিক। এটার একটা ছক আছে। এই ছকটাকে আমি বলছিলাম লামিয়ার মানিয়েলো। কি এলো? লামিয়ার মানিয়েলো। কি এলো? লামিয়ার, মনে রাখো লামিয়ার মানিয়েলো। এটা মনে রাখবা। লামিয়ার থেকে মনে রাখবা ল্যামিরিন, মানি থেকে ম্যানিটল, এলো থেকে এলগিন। এটা কিন্তু তাহলে আমার এইটাও শেষ। এবার একটা লাস্ট একটা আছে, এটা হলো রোডোফাইটা মানে কি? লাল। রোড মানে কি? রেড মানে কি? লাল মানে কি? লোহিত। এটা কি পড়বো না? এটা তো পড়বোই না। আর এইটা দেখো এখানে অনেক হিজিবিজি আছে। এটা একটা শর্ট টেকনিক। দেখো আমরা কিন্তু সব শিখা ফেলছি। তাহলে এই আমরা যতগুলো উদাহরণ পড়ছি এর বাইরে থেকে যদি কোনো কিছু আসে তার মানে এটা কি? এটা কার উদাহরণ? এইটা উদাহরণ। তো আমরা চোরা বুদ্ধি। যেহেতু আমরা সবগুলো শিখে গেছি আর বাকি যেগুলো আসুক না কেন সেটা কার উদাহরণ হবে? আমাদের রোডোফাইটার উদাহরণ হবে। সো বুঝছি? ইয়েস। তো আমার পরবর্তী অংশে চলে যাই। দেখো পরবর্তী অংশে কিছু এই টাইপের একটা অংশ আছে। দেখো এই যে শৈবাল পৃথিবীর মোট ফটোসিনথেসিসের প্রায় ৬০% করে থাকে। আমরা বলি না গাছ লাগান, পরিবেশ বাঁচান। এটা ভুল। আমাদের কি গাছেতে যে শৈবাল লাগাই না তাহলে হয়? কারণ এটা মোট ৬০ ভাগ কি করে থাকে? ৬০ ভাগ আমাদের কি করে থাকে? আমাদের শৈবাল করে থাকে প্রায় ৬০ ভাগ। আর বাকি ৪০ ভাগ এটা কি? যত উদ্ভিদ আর এই শৈবাল একলাই ৬০ ভাগ করে। একলাই ৬০ ভাগ। এখন ধারণা করা এই সবুজ শৈবাল থেকে ইম্পর্টেন্ট না। জাস্ট এইখানে লাইনগুলো মনে রাখো। বায়োলুমেন্সেস। এরপর এখানে মনে রাখো রেড টাইট। এই শব্দগুলো পরিচিত থাকতে হবে। রেড টাইট কি? রেড টাইট। এখানে কি? রেড টাইট। এরপর আছে কি? লুফেরিজেন্স। এবার এই যে রেড টাইট,
এগুলো সম্পর্কে জাস্ট হালকা ধারণা থাকা লাগবে। কারণ কি ওই যে গ্রীষ্মকাল অঞ্চলে যে সাগরের পানি যে আলোড়িত করলে আগুন জ্বলতে দেখা যায়, আগুনের মতো দেখায়, এটাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। আর এর দ্বারা কি একটা স্রোত হয়, এই স্রোতটাকে বলা হয় রেড টাইড। এই স্রোতটা কি বলা হয়? রেড টাইড। কি বলা হয়? রেড টাইড। এবং এখানে একটা এনজাইম থাকে কি? লুফিলারেজ। সো পরবর্তীতে চলে যাচ্ছি আমরা। সো আমাদের আরেকটা টপিক, এটা হলো অঙ্গজনন। আমরা কিভাবে অঙ্গজনন করি সেটা আমরা আজকে শিখবো। সো অঙ্গজনন আমাদের মানে সরি জনন শিখবো আমরা। অঙ্গজনন না, এখানে আরো অনেক জনন আছে। সো শৈবালের আমাদের জনন শিখবো, সেখানে প্রথমে আছে অঙ্গজননটা আমরা শিখবো। তারপর আমরা শিখবো অযৌন জননটা, তারপর আমাদের শিখতে হবে যৌন জনন। অর্থাৎ তিনটা জনন আমরা শিখবো। এটা জাস্ট যতটা ইম্পর্টেন্ট ততটুকু যদি আমি শিখি। প্রথম দেখো অঙ্গজননকে টোটাল কয় প্রকার? 1 2 3 4 5। এটা 5 প্রকার মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিকটি কি? হাঁটুতে 2 বার খণ্ডন। হাঁটুতে 2 বার খণ্ডন। কি মনে হয়? আবার বলো। হাঁটুতে 2 বার খণ্ডন। টেকনিকটা কি? হাঁটুতে 2 বার খণ্ডন। এখন হা মানে হলো হারমোগোনিয়া। কি? হারমোগোনিয়া। টুতে মানে হলো টিউবার। টুতে মানে কি? টিউবার। 2 মিন্স দ্বিবিভাজন। বার মিন্স বাডিং। বাডিং মানে হলো কুড়ি। বাডিং মানে কি? কুড়ি। আরেকটা আছে খণ্ডন। খণ্ডন মানে হলো খণ্ডনায়ন। খণ্ডনায়ন। এখন এখানে ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হলো ছত্রাক, মানে সরি এক্সাম্পল গুলা। যেমন এখানে যে হারমোগোনিয়া, এটা উদাহরণ কি? নো। নো মিনিং কি? এমনি নস্টক, ওফিন, অসিলিয়া। নস্টক আর অসিলিয়া। নস্টক আর অসিলিয়া। তারপর আছে টুতে। টুতে দিয়ে কি বলছিলাম? টিউবার। টিউবার তাহলে হলো চারা। কিভাবে মনে রাখবে? দেখো, আমি যদি বলি টুতে, একটা ছেলে ক্লাস 2 তে পড়ে, দ্যাট মিন্স একজন বাচ্চা। আর এখন যদি আমি গাছের বেলা চিন্তা করি, গাছ কি বাচ্চা হয় না? গাছের বেলা কি হয়? চারা হয়। চারা তো মনে রাখবো ক্লাস 2 তে পড়ে, তো এটা বাচ্চা ছেলে। আর গাছের বেলা বাচ্চা মানে কি? চারা। সো উদাহরণ কি হবে? চারা হবে। সো উদাহরণ কি হবে? চারা হবে। তারপর হলো দুই। দুই মানে কি বলছি? দ্বিবিভাজন। দ্বিবিভাজনে আমাদের কি হবে? ইউগ্লিনা। কি? ইউগ্লিনা। তারপর আছে আমাদের বার। বার মিন্স বাডিং। বাডিং বা কুড়ি। এটা মনে রাখার টেকনিক হলো প্রো। যারা বাডিং বা কুড়ি করে, সো তারা প্রো হয়, তারা প্রফেশনাল হয়। তো এটাকে মনে রাখবা প্রো। নামের শুরুতে কি থাকবে? প্রো থাকবে। এরপর আছে খণ্ডন বা খণ্ডনায়ন। খণ্ডন থেকে আমরা কি মনে রাখবো? খণ্ডনায়ন। এই খণ্ডনায়ন কি? এই উদাহরণ নো। এই নো কিন্তু এখানেও পাইছি। নো মিন নষ্ট আর অসিলিয়া। নষ্ট আর অসিলিয়া। আর একটা আছে উলোথিরিক্স। এটা উলোথিরিক্সটা আমি একটু পর পড়বো, একটু পরে। তারপর আছে অযৌন জনন। এখানে আমাদের অযৌন জনন থেকে কি কি পড়া লাগবে? এখানে প্রথম পড়া লাগে স্পোর কি। এই স্পোর দিয়ে আমাদের অযৌন জনন হয়। এই স্পোর দিয়ে, অর্থাৎ অযৌন জনন হয় কি দিয়ে? স্পোর দিয়ে। এখানে অনেকগুলো স্পোরের নাম আছে, এগুলা মুখস্থ থাকা লাগবে। যেমন যেগুলোর ফ্লাজেলা আছে, যেসব যাদের ফ্লাজেলা আছে, এখন বলো ফ্লাজেলা যাদের আছে তারা কি সচল হইবে? ইয়াস। ফ্লাজেলা কিছুটা হাতের মতো। ধরো এখন তোমার যার ফ্লাজেলা আছে সে অবশ্যই সচল। তাদের আমরা বলি জুস্পোর। যে সকল স্পোরের ফ্লাজেলা আছে, যেহেতু ফ্লাজেলা আছে তারা সচল হইবে, তাদের আমরা বলি জুস্পোর। আর যে সকল যাদের ফ্লাজেলা নাই, তারা এমনিতেও তো নিশ্চল, তাদের আমরা বলি অ্যাপ্লানোসোর। অ্যাপ্লানোস্পোর এ মানে নাই। এ দ্বারা যে শব্দ আগে এ মানে দ্যাট মিন্স নাই। সুতরাং অ্যাপ্লানোস্পোর মানে ফ্লাজেলা নাই, তার মানে নিশ্চল। আরেকটা আছে যদি পুরো আবরণ থাকে, কন্ডিশন আছে কি? শুষ্ক পরিবেশে। শুষ্ক পরিবেশে যদি কোনো শৈবালের পুরো আবরণ থাকে, এটাকে বলা হয় হিপনোস্পোর। কিভাবে মনে রাখতাম? এটা আমি এভাবে মনে রাখতাম। আচ্ছা, হিপনোস্পোর। দেখো তোমার যারা জলস্থির ছিল, জলস্থির ইংলিশ নাম হবে হিপনো। এখন হিপনো অনেক পুরু হয়, চামড়া অনেক পুরু হয়, সেখান থেকে যে গন্ডারের চামড়া, এখান থেকে হিপনোস্পোর থেকে আমরা মনে রাখতাম এই যে এটা কি? হিপনোস্পোর। এটা আরেকটা আছে একাইনিটিক। একাইনিটিক। একাইনিটিকে যারা প্রোটোপ্লাস্ট সঞ্চয় করে, যেসব শৈবাল, এখন সাধারণত সবাই কিন্তু অযৌন জনন হেল্প করলেও এই যে একাইনিটি এটা কি করতেছে আমাদের? এটা প্রোটোপ্লাস্ট সঞ্চয় করতেছে। সেজন্য এটা একটা উদাহরণ আছে, তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ। আমি এইখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ এই একাইনিটির উদাহরণ। একাইনিটির উদাহরণ কি জানো? একাইনিটির উদাহরণ হলো কাঁধে ফোড়া পিঠে ফোড়া। আবার বলতেছি, কাঁধে ফোড়া পিঠে ফোড়া। তো এরপর আমাদের এইটা তারপর আমাদের যেটা শুরু হবে সেটা হলো যৌন জনন। যৌন জনন কয় প্রকার? 2 প্রকার। যৌন জনন কি? গ্যামেটের মিলনের মাধ্যমে। সো যৌন জনন 2 প্রকার, একটা হোমো, একটা হেটারো। মনে রাখবা, হোমো মানে কি? একই দেহে। হোমো মিন্স একই দেহে। হোমো শব্দ অর্থ একই দেহে, হেটারো মানে ভিন্ন দেহে। তো এখন বলো একই দেহে।
দ্যাট মিনস ওই যে উভলিঙ্গ ফুলের মতো একই দেহে সবকিছু, পুংস্তবক স্ত্রীস্তবক কিছুটা একই মতো হোম, এটারও মিনস ভিন্ন 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 দেহে। এরপর জনন কোষের উপর ভিত্তি করে এটা আবার 3 প্রকার, আইসোগেমি, অ্যানাইসোগেমি আর পুগেমি। অ্যানাইসোগেমি কি চিত্র দেখে বুঝতে পারতেছো, এখানে দেখো এটা ধরো পুংগেমেট আর স্ত্রী গেমেট, পুংগেমেটের আকৃতি আর স্ত্রী গেমেটের আকৃতি সমান, এটাকে আমরা কি বলি, আইসোগেমি। তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না, আইসোটোপ সমান, আইসোমার, আইসোডায়াপার। আইসো মানে কি সমান, আইসোটোপ মানে কি প্রোটন সংখ্যা সমান, আইসোটোন কি নিউট্রন সংখ্যা সমান, তেমন আইসোগেমি মানে কি গেমিট দুইটা সমান, গেমিট দুইটি কি সমান। এই দেখো পুংগেমেট স্ত্রী গেমেট দুইটাই কি সমান। তারপর আসো অ্যানাইসোগেমি, এমিন না, তাহলে অ্যানাইসোগেমি মানে তাদের দুটো সমান থাকে না, এখানে একটা অর্থাৎ পুরুষ যে গেমিটটা সেটা বড় থাকে। এবং মজার বিষয় এখানে কিন্তু এটা বলি নেই, এখানে কিন্তু অবশ্যই ফ্লাজেলা থাকবে, এটা আমার বলতে মনে নেই। আইসোগেমির ক্ষেত্রে দুজনেরই ফ্লাজেলা থাকে, পুংগেমেট এবং স্ত্রী গেমেট উভয়েরই ফ্লাজেলা থাকে এবং আকৃতি সমান হয়। অ্যানাইসোগেমিতে একটা আকৃতি অনেক বড় হয় আরেকটার তুলনায়, অর্থাৎ পুংগেমিটটা বড় হয় স্ত্রী গেমিটের তুলনায়। আর উগামিতে কি, উগামিতে হলো একটা আমাদের ফ্লাজেলা বিহীন হয়, কোনটা স্ত্রী গেমেটটা, আর যে পুরুষ গেমেটটা সেটা আকারে ছোট হয় কিন্তু এটা কি কি থাকে, এটা ফ্লাজেলা থাকে। আর আমাদের স্ত্রীটায় কোনো ফ্লাজেলা থাকে না কিন্তু আকারে তারা বড় হয়, অর্থাৎ এটা কি ফ্লাজেলা থাকে না, তার মানে কি এটা নিশ্চল, এটা নিশ্চল। সো আমি আরেকবার তোমাদের সামারাইজ করতেছি, তারপর তো একটু স্লাইডে পড়বো আরেকবার বইটা। তো প্রথমে আমরা কি করছিলাম, জনন, জনন কাটা অঙ্গজ জনন, এটা হবে আমার অযৌন জনন, তারপর আছে আমাদের যৌন জনন। অঙ্গজ জননের মনে রাখার একটা টেকনিক কি, হাঁটুতে দুইবার খণ্ডন, হাঁটুতে দুইবার খণ্ডন। কিভাবে মনে রাখতাম, হাঁটুতে দুইবার খণ্ডন, হার্মোগোনিয়া, টিউবার, দ্বিবিভাজন, বাডিং বা পুরিন, খণ্ডায়ন। এখন এটা টেকনিক মনে রাখার কি, নো, হার্মোগোনিয়া মানে কি নো, নষ্টক, অসিলিয়া, টুতে মানে কি টিউবার। আর দেখো যে ক্লাস 2 তে পড়ে সে বাচ্চা, আর গাছের ক্ষেত্রে আর বাচ্চা হয় না, গাছের ক্ষেত্রে কি হয়, চারা হয়। তো 2 তে থেকে মনে রাখতাম চারা, 2 তে থেকে কি চারা। দুই মানে কি দ্বিবিভাজন, আর এটা মনে হয় এটার উদাহরণ কি, ইউগ্লিনা, ইউগ্লিনা। এরপর বার, বার মিন্স বাড়ি, যারা বারে যায় একটু তারা প্রফেশনাল টাইপের হয় না, তার এটা আমরা একদম প্রো, শুধু প্রো থাকবে, তোমরা বই নিয়ে অবশ্যই বলবা। এরপর আছে খণ্ডন থেকে মনে রাখছি কি, খণ্ডনায়ন, খণ্ডায়ন কি একই জিনিস। এখানে দেখো হার্মোনিয়া তো কি আছে, নো আছে, এখানেও নো আছে, নো মিন্স নস্টাকে নোসিলিয়া। আর একটা জিনিস আছে উলোথিরিক্স, উলোথিরিক্স আমি একটু পর বলবো। এরপর আছে অযৌন জনন, অযৌন জননে কি থাকে, অযৌন জনন করার জন্য কি দরকার, স্পোর দরকার, এবং কিছু স্পোরের নাম এখানে পড়তে হয়। যাদের মধ্যে ফ্লাজেলা আছে, ফ্লাজেলা থাকলে তারা সচল, তাদের আমরা কি বলি, জুস স্পর বলি। যাদের মধ্যে ফ্লাজেলা নাই তারা নিশ্চল, তাদের আমরা কি বলতেছি, এই যে অ্যাপ্লাইনোস্পর, এ মানে নাই। তারপর যাদের মধ্যে কি পুরু আছে কিন্তু শুষ্ক পরিবেশে, তাদের বলতেছে কি হিপনোস্পোর। তারপর একাইনিটি, যারা প্রোটোপ্লাজম সঞ্চয় করে, উদাহরণ বললাম একাইনিটির উদাহরণ কি, আমাদের কাঁধে ফোড়া, পিঠে ফোড়া, কাঁধে ফোড়া, পিঠে ফোড়া, উদাহরণ এইখানে দেখতে পাইতেছো। সো তারপর আমাদের এখানে যৌন জনন, একটা হোমো একটা হেটারো, হোমো মিন একই দেহে, হেটারো মিন ভিন্ন দেহে। যৌন জননের ক্ষেত্রে যৌন কোষের ভিত্তিতে আবার বিভিন্ন ভাবে, যেমন আইসোগেমি, অর্থাৎ এখানে আইসোমিন একই, যেমন আইসোটোপ প্রোটন সংখ্যা একই, আইসোগেমি মানে গেমিট সংখ্যা একই, অর্থাৎ পুংগেমিট স্ত্রীগেমিট দুইটা একই রকম দেখতে এবং তার দুজনেরই ফ্লাজেলা থাকে। অ্যানাইসোগেমি তাদের মধ্যে একজন না, অর্থাৎ পুংগেমিট একটু বড় থাকে, আর উগেমিতে পুংগেমিট ছোট থাকে শুক্রাণু যুক্ত, আর স্ত্রীগেমিটের মধ্যে আর বড় থাকে বাট কোনো শুক্রাণু থাকে না। সো আমাদের স্লাইডে চলে যাচ্ছি, লেটস গো। ভালো আছো? সো তোমরা যখন দেখবো আশা করি তোমরা একটু একটু রোটেট করে নিও, আসলে আমাদের কিছু ব্যক্তিগত ত্রুটির জন্য এটা একটু উল্টে গেছে, তো তোমরা একটু রোটেট করে নিও। সো আমাদের কম্পিউটার স্লাইডে আমরা কি করতেছিলাম, শৈবালের জনন পড়তেছিলাম আমরা, কিন্তু ইতের অর্থাৎ আমি কিন্তু বোর্ডে আমি অনেক ভালোভাবে বুঝাই দিছি। সো আমি এখানে বলছিলাম যে এখানে আমাদের জনন কি হইতে পারে ভাইয়া, এখানে জনন হইতে পারে অঙ্গজ জনন, হইতে পারে যৌন জনন, হইতে পারে কি আমাদের কি অঙ্গজ, যৌন এবং অজনন। এখানে একটা টেকনিক দিছিলাম, তোমার কার 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 মনে আছে, তোমার একটা টেকনিক দিছিলাম। এখানে টেকনিকটা ছিল কি, দুই মানে কি দিছিলাম, হাঁটুতে, হাঁটুতে কি, হাঁটুতে দুইবার খণ্ডন, হাঁটুতে দুইবার খণ্ডন, হাঁটুতে দুইবার খণ্ডন। এখান থেকে সুন্দর একটা টেকনিক দিছিলাম, তোমাদের কার কার মনে আছে, হাঁটুতে কয়বার খণ্ডন, হাঁটুতে দুইবার খণ্ডন, হাঁটুতে দুইবার খণ্ডন। এখানে কি ছিল, হাঁটুতে ছিল হারমোগোনিয়া। এইখানে এই যে এখানে জাস্ট আমি দেখাই দিতেছি, অর্থাৎ একটু দাগাই দিব আর জাস্ট পূর্ব, বুঝো হালকা, এখানে জাস্ট আমি তো এখানে তার পড়াইতে আসি না, জাস্ট একটু দাগাই দিতে আসছি, বুঝছো। যেমন এখানে কি আছে, সরি, এখানে অঙ্গজ জনন, অঙ্গজ জনন কি ভাই, কোনো একটা অঙ্গ থেকে হইতেছে, এখানে তো ইম্পর্টেন্ট, আমাদের ইম্পর্টেন্ট কি ছিল, মানে ইম্পর্টেন্ট ছক, যেমন কোষ বিভাজন, অর্থাৎ দ্বিবিভাজনের ক্ষেত্রে কি উদাহরণ কি, ইউগ্লিনা, খণ্ডায়নের উদাহরণ কি, নো, নষ্টক এবং অসিলিয়া।
টিউবারের উদাহরণ কি? চারা। কারণ আমরা পড়ছিলাম কিভাবে একটা ছন্দ দিছিলাম 2 তে চারা। এরপর আছে আমাদের কুড়ি সৃষ্টিকাতে কি মনে রাখছিলাম? কুড়ি মানে বাডিং মনে রাখবে কি শুরুতে কি থাকবে? প্রো থাকবে। এই প্রো আছে। এখানে কি থাকবে? প্রো থাকবে। এবার আছে হর্মোগুনিয়া বলছিলাম নো থাকবে। নষ্টক প্লাস অসিলা। এখানে আরেকটা উদাহরণ ছিল। এটা কিন্তু দেয় নাই। আরেকটা ছিল কি? উলোথ্রিক্স। আরেকটা কি? উলোথ্রিক্স। কি মনে রাখবা? উলোথ্রিক্স। আরেকটা কি? উলোথ্রিক্স। সো এখানে বুঝছি? সো এরপর আমরা নেক্সট দিতে যাই। এরপর আমাদের কি শুরু হবে? এরপর শুরু হবে আমাদের দয়া করে আবার একটু ফোনটা রোটেট করে নিও। এবার আবার অন্যদিকে রোটেট করতে হবে। দুঃখিত তোমাদের কষ্ট দেওয়ার জন্য। তো এরপর আছে আমাদের অযৌন জনন। এরপর আছে আমাদের কি? মনে রেখেছিলাম অযৌন জনন কেন হয়? স্পোর সৃষ্টির মাধ্যমে হয়। এই যে স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন হয়ে থাকে। কিসের জন্য হয়? বলো স্পোর সৃষ্টির মাধ্যমে হয়। স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন করে থাকে। অযৌনের একক হলো কি? রেণু বা স্পোর। এই দেখো এই যে স্পোরেঞ্জিয়াম এখানে কিছু মনে রাখতে হয়। যেমন এই যে জুস্পোর, তারপর অ্যাপ্লেনোস্পোর কি? হিপনোস্পোর। এবার এই যে একাইনিটি সবগুলা পড়াইছি। তারপর এখানে জুস্পোর কি? যদি ফ্লাজেলা বিশিষ্ট থাকে তাহলে ফ্লাজেলা থাকলে কি হবে? সচল হবে। তাহলে যাদের মধ্যে ফ্লাজেলা থাকে তাদেরকে বলে কি? জুস্পোর বলি, জুস্পোর। আর যাদের মধ্যে ফ্লাজেলা থাকে না যাদের কি অচল রেণু তাদের বলা হয় অ্যাপ্লানোস্পোর। যাদের কি বলি? অ্যাপ্লানোস্পোর। আর যাদের মধ্যে শুষ্ক দেহ বিশেষত পুরু প্রাচীর বিশিষ্ট হলে কি প্রাচীর বিশিষ্ট পুরু প্রাচীর তাকে কি বলি? হিপনোস্পোর। যেমন কি? উলোথ্রিক্স। এরপর আছে কি? এই যে একাইনিটি কি ভাই? একাইনিটি প্রোটোপ্লাস্টে খাদ্য সঞ্চয় করে পুরু প্রাচীর বিশিষ্ট তাকে আমরা বলি একাইনিটির একটা জিনিস আছে পিঠে ফোড়া কাঁধে ফোড়া। এটা কি? সরি এটা টেকনিক ছিল পিঠে ফোড়া কাঁধে ফোড়া। এখানে পিথোফোরা ক্লাডোফিরা। এটা একটা টেকনিক বুঝছো? এবার আমাদের যৌন জনন কি? দুইটা গেমিটের মিলনের মাধ্যমে। টেকনিক কি? দুইটা টেকনিক হলো হেমোথেলিক, একটা হলো হোমোথেলিক, আরটা কি আমাদের? এটা যদি একটা হোমোথেলিক আরটা হলো কি? হেটারোফিলিক। আবার রোটেট করো হোমোথেলিক আর কি? হেটারোথেলিক। হোমোথেলিক মানে কি? একই। হেটারোথেলিক মানে কি? ভিন্ন। এর ছাড়া আছে জননকোষ আবার তিন ভাগে ভাগ করা হয়। আইসোগেমি, অ্যানাইসোগেমি, উগামি। আইসোগেমি মানে কি? একই অর্থাৎ কি? পুরুষ এবং বৈশিষ্ট্য দেখতে হুবুই। যেমন এই দেখো এই হলো আইসোগেমির উদাহরণ। এই যে দেখো আইসোগেমি এখানে পুংগেমেট আর স্ত্রী গেমেট দুইটা একরকম দেখতে কিনা বলো? পুংগেমেট আর স্ত্রী গেমেট দুইটা একরকম দেখতে। তারপরে হলো অ্যানাইসোগেমি দেখো এখানে একটা ছোট একটা বড়। অ্যানাইসোগেমিতে একটা এইটা বড় এইটা ছোট। যেটা বড় পুরুষেরটা বড় কারটা বড় থাকে এখানে বয়েজ বা এখানে মেন লিখে দেই। মেনেরটা বড় উইমেনেরটা বড় উইমেনেরটা ছোট। উগামিতে কি? দেখো এখানে যেটা স্ত্রী থাকে সেইটা কিন্তু আমাদের বড় হয়ে থাকে, নিশ্চল হয়ে থাকে, ফ্লাজেলা কিন্তু থাকে না। এদের মধ্যে ফ্লাজেলা থাকে না কিন্তু পুরুষেরটা ছোট হয়ে থাকে এবং এটা কি? ফ্লাজেলা থাকে। এদের মানুষের কিন্তু এই ধরনের থাকে। অর্থাৎ মানুষের যে ডিম্বাণু বা মানুষের ক্ষেত্রে ডিম্বাণু কিন্তু নিশ্চল ছেলে এবং পুরুষদের শুক্রাণু কিন্তু সচল। এটা মানুষের। আর সবচেয়ে আদি বৈশিষ্ট্য কোনটা? আদি বৈশিষ্ট্য হলো এইটা অ্যানাইসোগেমি। তারপর আর সবচেয়ে উন্নত বৈশিষ্ট্য কোনটা? উগামি। সবচেয়ে উন্নত বৈশিষ্ট্য কি? উগামি কি? সবচেয়ে উন্নত বৈশিষ্ট্য। বুঝছি? সো উন্নত বৈশিষ্ট্য এই যে দেখো এই যে এখানে বলা আছে ৩ প্রকার যৌন জননের মধ্যে আইসোগেমি হলো আদি প্রকৃতির। অর্থাৎ এই যে এটা কি আমাদের? এটা হলো আদি। আদি মানে কি? প্রকৃতিকের মতো। আর এটা হলো উগামি হলো উন্নত। আর মানুষ কোন ধরনের? উগামি ধরনের। সো এখানেও আমাদের শেষ। তো ইউলোথরিক্সের কম্পিউটার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমাদের ইউলোথরিক্স পড়বো। এখানে হোয়াইট বোর্ডের থেকে এখানে এটা বেশি আমাদের ভালোভাবে বুঝাতে পারবো। সো আমি দেখানো বই নিয়ে তোমাদের সামনে হাজির। সো এখানে বলতে হয় কি জানো? এই যে অংশটা জাস্ট একবার দেখে নিতে পারো যে ইউলোথরিক্সের ৭টি প্রজাতির মধ্যে অধিকাংশ কি? মিঠা পানিতে জন্মে। ইম্পর্টেন্ট না। একদম জাস্ট ভুইলা যাও। এটা জাস্ট ভুইলা যাও। এরপর আমাদের ইম্পর্টেন্ট কোনটা জানো? এটাই যে গোড়ার কোষটি লম্বাকৃতির বর্ণহীন তারপর কি? নিচের দিকে ক্রমশ কি? সরু। একে কি বলে? হোল ফাস্ট বলে। এখানে কি বলে? হোল ফাস্ট বলে। এই যে এই অংশটার কথা বলছে। এটাকে কি বলে? হোল্ড ফাস্ট। অর্থাৎ কি? গোড়ার কোষটি লম্ব লম্বকৃতির। এটা কি? লম্বের মতো না? ইয়েস। বর্ণহীন। দ্যাট মিনস এখানে কোনো বর্ণ নাই। নিচের দিকে ক্রমশ সরু। দেখো এটা কিন্তু এইখানে সাইডে আসার পর আস্তে কি এখানে সরু হয়ে গেছে না? এখানে কি সরু হয়ে গেছে না? তাই সেটাই বলছে। এখানে কি? ক্রমশ সরু। একে কি বলে? হোল্ড ফাস্ট বলে। এরপর এখানে আরেকটা ইম্পর্টেন্ট লাইন কি? এখানে ইম্পর্টেন্ট লাইন হলো এই যে এইটা। একটি বেল বা ফিতাকৃতির বা আংটি এবং ক্লোরোপ্লাস্ট একাধিক
পাইরিনয়েড আছে। এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন এরকম আসবে যে পাইরিনয়েড কোথায় থাকে? ইউলোথোরিক্সে থাকে। কোশ্চেন কিভাবে হবে? পাইরিনয়েড নিচের কোনটিতে বিদ্যমান? কি হবে? ইউলোথোরিক্স। পাইরিনয়েড হলো কি? পথে পাইরিনয়েড, পথে প্রোটিন জাতীয়। পথে পাইরিনয়েড, পথে কি জাতীয়? প্রোটিন জাতীয়। প্রোটিনের সাদা চকচকে দানা যার চারদিকে অনেক স্টার্চ আছে। ইম্পর্টেন্ট প্রত্যেকটা। এরপর কি ভাইয়া? এই যে এর মধ্যে এই যে বাংলাদেশে থেকে ইউসিমপ্লেক্স, ইউথেরমিক্স এর মধ্যে ইউসিমপ্লেক্সের আবিষ্কারক কে? মোহাম্মদ প্রফেসর এ.কে.এম. নুরুল ইসলাম। এটি সম্ভবত বাংলাদেশের কি? এন্ডেমিক। এটা কি বাংলাদেশের এন্ডেমিক। এরপর অযৌন অঙ্গজ আছে। অঙ্গজ কি? একটা অঙ্গ থেকে নতুন একটা অঙ্গ প্রকাশ হয়, সেটা আমরা আগেও পড়ছি। এরপর আছে অযৌন জনন। এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট কি যে জুস স্পোর গুলা সাধারণত কয় ফ্লাজেলা যুক্ত? ৪ ফ্লাজেলা যুক্ত। এটা মেবি বোর্ডে নিলে ভালো হয়। এখানে অনেকগুলা সংখ্যা। এখানে ইম্পর্টেন্ট কি সংখ্যা? এই যে ১ থেকে ৩২ টা। এরপর আছে ওই যে মাইক্রোস্পোর, মেগাস্পোর, এই মাইক্রোস্পোর, তারপর আছে মেগাস্পোর, তারপর এই যে এটা কয় আকৃতির? এটা নাসপতি আকৃতির। তারপর ভেসিকল বা ২ থেকে ৬ দিন সাঁতার কাটে। তারপর এই যে বিভিন্ন সময় কয়দিন স্থির থাকে। এগুলা চিন্তা করতেছি আমরা একটা নিয়ে নিই মনে। এর একটা হোয়াইট বোর্ড ক্লাস একটু পরে আমি আপলোড করে দিতেছি। এটা এড করে দিতেছি, তাহলে ওইটা তোমার ছক আকারে মনে থাকবে। এরপর আছে আমাদের যৌন জননের ক্ষেত্রে কি এখানে কি না এই যে ইউলোথলিক্স এবং শৈবালের যৌন মিলন কি? আইসোগেমাস। আইসোগেমাস কিন্তু আমরা পড়ছি, অর্থাৎ ছেলে-মেয়ে দুইটাই একই। ইউলোথরিক্সের শৈবালের জনগণন কি? আইসোগেমাস। প্রতিটি অপত্য প্রোটোপ্লাস্ট একটি নাসপতি আকৃতির বায়োফ্লাজেলেট গ্যামিটে রূপান্তরিত হয়। এরপর এখান থেকে আর কি বলবো? মায়োসিস বিভাজন হয় ৪ থেকে ১৬টি হ্যাপ্লয়েড জুসপোর প্রতিকূল অবস্থায় অ্যাপ্লাস্পোর সৃষ্টি করে। সো এখানে আরেকটু আছে। এখানে এই যে লাস্ট একটু ইউলোথরিক্সের জীবনচক্র হ্যাপ্লোনোটিক, অর্থাৎ কি বহুকোষীয় গ্যামিটোফাইটিক অণুর যাতে এককোষী স্পোরোফাইট অণুর যৌনক্রম হয়। কি হয়? যৌনুর সাথে এককোষী স্পোরোফাইটের যৌনক্রম হয়। আরেকটা আছে কি? পামেলা দশা। এটা ইম্পর্টেন্ট না, জাস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে পারো। ইম্পর্টেন্ট হলে উদাহরণ করা, যেমন এই যে কিছু শৈবালের ক্ষেত্রে শুষ্ক পরিবেশে প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়। দেখো প্রোটোপ্লাজম কি হইতেছে? বারবার কি পরিবেশে? শুষ্ক পরিবেশে বারবার বিভাজিত হয়। মাতৃকোষের প্রাচীরের মধ্যে জেলাটিনে আবদ্ধ থাকে। একে কি বলে? পামেলা দশা বলে। কি উদাহরণটা এখানে ইম্পর্টেন্ট। উদাহরণটা এটা হলো কি? কি কালামোডোনাস, আর এটা কি আমাদের এই যে উলোথরিক্সে এই সামিলাসে থাকতে পারে। তো আমরা আরেকটা ইম্পর্টেন্ট লাইন এখানে আছে যে বহুকোষী উদ্ভিদের যৌনুর সাথে এককোষী হ্যাপ্লয়েড অণুর যৌনক্রম হলে তাকে বলা হয় ডিপ্লোনিক চক্র। উদাহরণ কি? ফাকাস এবং সার্গেনসিয়াম। সো এরপর আছে আমাদের শৈবালের গুরুত্ব। সো এটা ভালো মতো পড়বো। সো বাই। আর আমাদের ইউলোথরিক্সের অযৌন জনন। তারপর এখানে আছে আমাদের কি দেখো, জুসপোরে কয়টা ফ্লাজেলা থাকে? 4টা ফ্লাজেলা থাকে। এখন এখানে মনে রাখতে হয় জুসপোরিয়ান থেকে ১ থেকে ৩২টা জুসপোর তৈরি হয়। একটা মাইক্রোস্পোর থেকে ৮ থেকে ৩২টা জুসপোর তৈরি হয়। একটা ম্যাক্রোস্পোর থেকে ১ থেকে 4টা কি তৈরি হয়? জুসপোর তৈরি হয়। এবং জুসপোর সাঁতার কাটে কয়দিন? ২ থেকে ৬ দিন। জুসপোর স্থির হয় কত? ১ থেকে ৭ দিনে। জুসপোর স্থির হয় ১ থেকে ৭ দিনে। সো এতটুকুই অযৌন জনন। গুরুত্ব বা এখানে অনেক কিছু আছে, জাস্ট এমনি বই রিডিং করতে পারবে, বাট এখানে মনে রাখতে পারলে পারবে, না পারলে না পারবে। এটাই কোনো ইম্পর্টেন্ট জিনিস না। কিছু কিছু জিনিস একটু মনে রাখবা, যেমন ১ নম্বরে এই যে নীলাভ সবুজ শৈবাল প্রথম সালেক সংশ্লেষণ কি করে? শুরু করে। আবার মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবোধন কারে কারা? নষ্টক, অ্যানাবেনা আর কি? অস্ট্রেরিয়া। এটা জাস্ট একদম দেখা গেলা। পরিবেশ দূষণ রোধ করে কি? মোট সালোকসংশ্লেষণের শতকরা কয় ভাগ? ৬০ ভাগে কি করে? শৈবাল করে। আর বাকি যত উদ্ভিদ আছে উন্নত উদ্ভিদ তারা করে কয় ভাগ? ৪০ ভাগ। তারপর কি দেখো, এই যে বায়োফুয়েল, এই যে কি কয়? শৈবালকে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল নামে অভিহিত করা হয়েছে। এই যে বোটারিওকক্কাস বাটারামি এ কাজে ব্যবহৃত হচ্ছে। কলেরা কেউ ব্যবহার করার চেষ্টা হচ্ছে, অর্থাৎ কলেরা কেউ ব্যবহার করার চেষ্টা হচ্ছে। গোয়েন্দা সামনের অবস্থান নীলাভ সবুজ শৈবালে অবস্থিত পাইকোব্লিন প্রোটিন, কি প্রোটিন? পাইক্লোব্রিন প্রোটিন নামে অতিরিক্ত রঞ্জক কণিকা সি-ফাইকোট্রেন এবং সি-ফাইকোসাইনিন দৃশ্যমান আলোর কি করতে পারে? শোষণ করতে পারে। ডায়াটম খোলসের কার্বন ডেটিং করে। ডায়াটম খোলসের কি করে? কার্বন ডেটিং করে। এটা ইম্পর্টেন্ট। তারপর মানুষের খাদ্য তালিকায় কলেরা একটি ভিটামিন সমৃদ্ধ শৈবাল। আমরা কিন্তু মানুষ শৈবাল কিন্তু খায়ও। কি খায়? কলেরা খায়। আরে এটা তো ছেলেরা। এবার আছে আমাদের কি ফিল্টার তৈরিতে ব্যবহৃত হয় কি? পিথোফোরা,
ফিল্টার তৈরিতে ব্যবহার করা হয় কি পিথোফোরা, ওই যে পিঠে ফোরা, এরকম করে মনে রাখবা পিঠে ফোরা। এরপর এগুলা জাস্ট 1 স্টার ইম্পর্টেন্ট না, এখান থেকে জাস্ট একবার রিভিশন দিবা। আর এবার হলো কি আমাদের শৈবালের অপকারী ভূমিকা, যেমন ওয়াটার বুম মনে রাখার টেকনিক কি, এটা আমি মনে রাখতাম কিভাবে, যখন ছিলাম তখন মনে রাখতাম মন দিয়ে। কিভাবে মনে রাখতাম, মন দিয়ে, মন মন দিয়ে কিভাবে দেখো, এম ফর মাইক্রোসাইসিস, এন ও ফর অসিলেটরি, আর এন ফর নস্টক, এই যে MON মন, এটা মনে রাখতাম মন দিয়া, তার ছাড়া কোনো ইম্পর্টেন্ট এখানে কিছু নাই। এরপর আছে উদ্ভিদের রোগ সৃষ্টি, এই যে আমাদের সেপানোকারিওস ভার্সিলস নামক প্রজাতি চা কফি ম্যাগলেনিয়া গাছে, এই ইম্পর্টেন্ট, ম্যাগলেনিয়া গাছে কি করে, রোগ সৃষ্টি করে, মাছের রোগ সৃষ্টি করে, যেমন কি অইডোগোনিয়ামের কোনো প্রজাতি মাছের ফুলকা রোগ সৃষ্টি করে। তারপরে আর কত ইম্পর্টেন্ট এখানে কিছু নাই। এরপর আমাদের পরবর্তী টপিক শুরু হয়ে যায়, সেটা হলো আমাদের কি ছত্রাক শুরু হয়ে যায়। তো চলে আসলাম আমাদের কম্পিউটার সেলাতে। কম্পিউটার সেলাতে আমরা ছত্রাক পড়তেছিলাম, আমরা কি আমাদের মেবি শৈবালটা শেষ হয়ে গেছে, আমাদের কি শৈবাল শেষ, আমাদের শৈবাল কি শেষ, শৈবাল আমাদের কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন ছত্রাক পড়বো, ছত্রাক থেকে দাগানো বই থেকে চলে আসলাম, ইম্পর্টেন্ট লাইনগুলো জাস্ট পড়বো, ইম্পর্টেন্ট লাইনগুলো। যেমন ছত্রাক সম্বন্ধে স্টাডি করাকে কি বলা হয়, মাইকোলজি। এটা আমরা যখন প্রথম লেকচারে একটা দিছিলাম, মনে আছে, মশার ফাঁসি, একটা টেকনিক ছিল মশার ফাঁসিতে আমরা টেকনিক বুঝেছিলাম, অর্থাৎ ছত্রাক হইলে কি হয়, অর্থাৎ মশার ফাঁসি। ফাইকোলজি কখন হয়, যখন শৈবাল হয়। মশা হয় ম ফর মাইকোলজি, ছ ফর ছাত্রা, মানে মাছির ফাঁসি। তাহলে মাইকোলজি কার ক্ষেত্রে ভাইয়া, ছত্রাকের ক্ষেত্রে, কি মাইকোলজি। এরপর থেকে এই লাইনটা একটু হালকা পড়তে পারো, এই লাইনটা আমি হালকা স্পিড দিতেছি, যে ছত্রাকগুলো সাধারণত কি জৈব পদার্থের, বিশেষত হিউমাস সমৃদ্ধ মাটিতে ভালো জন্মে, না পড়লেও সমস্যা নাই। এরপর আসো কিছু ছত্রাক, যেমন আর্মিলিরা মিলিয়া অন্ধকারে আলোক বিচ্ছুরণ ঘটায়, এটা একটু পড়তে পারো, এটা একটু ইম্পর্টেন্ট আছে। 1 স্টার, এটা 2 স্টার দাও। এসব বিষাক্ত ছত্রাককে কি বলা হয়, অ্যামাটক্সিন বলা হয়। আমরা জানি টক্সিক মানে কি, বিষাক্ত, তাহলে এটার মধ্যে কি টক্সিক শব্দটা আছে না, তাহলে এটাকে আমাদের সমস্যা হবে না, কারণ অ্যামাটক্সিন মানে কি, অ্যামাটক্সিন মানেই বিষাক্ত। এরপর ছত্রাকের বৈশিষ্ট্য দেওয়া আছে, এটা একটু পড়ি। যেমন কি ছত্রাক ক্লোরোফিল বিহীন, আমরা এটার মানে উল্টা, অর্থাৎ কি শৈবালের উল্টা, শৈবাল ছিল কি মানে কি ক্লোরোফিল ছিল, এটা কি ছিল সবুজ, আর এটা কি অসবুজ, এটা কি আমাদের অসবুজ। সালেক সংশ্লেষণে অক্ষম এবং অপুষ্পক উদ্ভিদ ক্রিপ্টোগ্যামাস, এরা কি মৃতজীবী, পরজীবী, মিথজীবী। এরপর একটা ইম্পর্টেন্ট, এদের কোষপ্রাচীর কাইটিন দিয়ে নির্মিত, আর ওদের ছিল, অর্থাৎ শৈবালের ক্ষেত্রে কিন্তু সেলুলোজ নির্মিত ছিল। এবং ছত্রাকের সঞ্চিত খাদ্য প্রধানত কি গ্লাইকোজেন, আর ওদের কি ছিল, ওদের মনে করে দেখো, ওদের ছিল কিন্তু শ্বেতসার, শৈবালের ছিল শ্বেতসার, আর এদের কি গ্লাইকোজেন। এবং তৈলবিন্দু কখনো কখনো কিছু পরিমাণ ভলিউইন ও চর্বি থাকতে পারে। ছাত্রক্ষেত্রে ভাস্কুলার টিস্যু নেই। ছত্রাকের জননাঙ্গ কি এককুশি, কয়কুশি, এককুশি। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টি সংবহন করে। এককুচি যারা প্রায় সফল শতদের হাইফি দিয়ে গঠিত, ইম্পর্টেন্ট, হাইফি দ্বারা গঠিত, কি দ্বারা গঠিত, হাইফি দ্বারা গঠিত। এবং ফাইলাম এখানে 5টি, কয়টা পাইলাম, 5টা ফাইলাম। এটা কি এখানে দেখো প্রত্যেকটা শেষে কি আছে, মাইকোটা আছে নাকি, মাইকোটা, জাস্ট কি মনে রাখো, জাই, এস বা ডিউ এবং মাই, তাতে হয় কি জাই, এস বা ডিউ, মাই, এটা মনে রাখবা। এর মধ্যে একটু এটা ইম্পর্টেন্ট, বেসিডোসাইটা, সেজন্য এটা কিন্তু বেশি করা আছে, বুঝছো, ইয়েস। এবার এখন ছত্রাকের দৈনিক গঠন একটু পড়বা। ছত্রাকের সূত্রাকার গঠন কি বলে, হাইফা বলে। কোনো ছত্রাক হাইফা প্রস্থপ্রাচীর বিশিষ্ট, হাইফার প্রস্থপ্রাচীরকে কি বলে, সেপ্টা বলে। এখন আরেকটা আছে, এই যে অসংখ্য শাখা প্রশাখার সূত্রাকার হাইফি দ্বারা গঠিত ছত্রাকের দেহকে কি মাইসিলিয়াম বলে, কি বলে, মাইসিলিয়াম বলে। এখানে ইম্পর্টেন্ট, এই যে এটা কি ছিল, কি ছত্রাকের সূত্রাকার শাখাকে একবচনে কি বলে, এটা ছত্রাকের যে সূত্রাকার শাখা, এটা কি বলতেছে, হাইফা। অসংখ্য সূত্রাকার হাইফা দ্বারা, ইনফিনিটি হাইফা দ্বারা কি তৈরি হইতেছে, মাইসিলিয়াম থাকতে, বুঝছো। এবার এটা কিন্তু আমরা পড়ছি, দেখো একাধিক নিউক্লিয়াস থাকলে কি বলি, সিনোসাইট বলি, এটা আমরা কিন্তু পড়ছি। এই দেখো পোষক দেহ থেকে
যদি পোষক দেহ থেকে খাদ্য কি থেকে পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে আমরা বলি হস্টোরিয়াম। কি বলতেছি? হস্টোরিয়াম। আবার বলি হস্টোরিয়াম, যেমন কি ফাইটোফ্রাটা। এরপর যারা পরিবেশ থেকে তারা হবে কি রাইজয়েড। যারা আমাদের পোষক দেহ থেকে তাকে বলি হস্টোরিয়াম, আর যারা তাদের বলি রাইজয়েড। আর শক্ত রশির মতো গঠন সৃষ্টি করে তাদেরকে আমরা কি বলি? রাইজোরম্ফ। যেমন কি অ্যাগারসিয়াসে থাকে, বুঝছো? এবার আরেকটা আছে, যেমন নির্দিষ্ট ছত্রাক জালের মতো বেষ্টন করে রাখে, এদেরকে কি বলে জানো? মাইকোজারাল ছত্রাক, যেমন স্যাপালগিয়ান এসপি। এটা টেকনিক আছে কীভাবে মনে রাখবা। এই যে মনে রাখবা কি সাপের লেগ নাই, দেখো এই যে সাপের লেগ নাই, এটা এরকম করে পড়বা, সাপের লেগ নাই। কি সাপের লেগ নাই? এমনি কি স্যাপালগিয়ানা উদ্ভিদের মূল। এবার এখানে আছে সরি 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 সঞ্চিত খাদ্য কি? ছত্রাকে গ্লাইকোজেন এবং তৈলবিন্দুতে খাদ্য সঞ্চয় থাকে, এটা আমরা প্রথমেই পড়ে আসছি। এবার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কোষ প্রাচীর আমাদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? কাইটিন। আর শৈবালের ক্ষেত্রে কি ছিল? সেলুলোজ ছিল। কি ছিল? সেলুলোজ। আর এদের ক্ষেত্রে কি? কাইটিন। এই যে দেখো এই মাইসেরিয়াম। আর অনেকগুলো যে সূত্রাকার, একে আমি কি বলছি আবার মনে করো? হাইফা। এদের কি বলছিলাম? হাইফা। এদের কি বলছি? হাইফা। এখন অনেকগুলো হাইফা, অসংখ্য সূত্র হাইফা গঠন করছে মাইসেলিয়াম, বুঝছি? ইয়েস। আরেকটা ইম্পর্টেন্ট এখানে কি পড়ছি? পোষক দেহ থেকে যদি খাদ্য শোষণ করে তাকে বলি, সেই হাইফাকে আমরা বলি হস্টোরিয়াম। যদি পরিবেশ থেকে তাকে বলি রাইজয়েড। রক্ত রশির মতো তাকে বলতেছে রাইজোরম্ফ। এবং যদি জালের মতো বেষ্টন থাকে, অর্থাৎ জালের মতো থাকে, তখন আমি বলতেছি মাইকোজারাইল ছত্রাক, বুঝছি? এখন যদি মৃতজীবীর আচরণ করে, অর্থাৎ সেই শোষণকে মাইকোজাইরা বলি, বুঝছি? ইয়েস। এবার আমরা পরবর্তীতে কি দেখতেছি? প্রোটোপ্লাস্ট। অর্থাৎ এটা না পড়ার মতো কিছু না। এখন আমাদের কোষ ঝিল্লি থেকে ছত্রাক কোষ কি? অ্যারোগ্যাস্ট্রোরড ক্ষুদ্র পকেটের আকারের ভাঁজ হয়ে লোমাজোম গঠন করে। এখন সাইটোপ্লাজম বলতে হবে। সাইটোপ্লাজম সঞ্চিত খাদ্য কি? এটা ইম্পর্টেন্ট না, এমনিতেই দিছে। এরপর আছে আমাদের নিউক্লিয়াসকে আমরা কি বলি? ডাই আকৃতি পরিবর্তনের যোগ্যতাকে কি বলি? ডাইমরফিজম। ভিন্নতা পরিচয় কারণ নিজের আকৃতি পরিবর্তন করতে পারে ছত্রাক। অর্থাৎ এটা কি করে? যেমন হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটা মাটিতে সূত্রাকার এবং মানুষের ফুসফুস হিসেবে অবস্থান করে। এটি হিস্টোপ্লাজমিক রোগ সৃষ্টি করে। এখন ইম্পর্টেন্ট, ছত্রাক কি? শোষণ পদ্ধতিতে খাদ্য শোষণ করে, ইম্পর্টেন্ট। এরপর আরেকটা আছে এখানে, পরজীবী ছত্রাক পোষক কোষে অভ্যন্তরণ থেকে হস্টোরিয়ার মাধ্যমে খাদ্য শোষণ করে, কিন্তু কোন টেকনিকের মাধ্যমে? হস্টোরিয়া টেকনিকের মধ্যে। মনে আছে আমরা এই যে এইখানে পড়ছিলাম, এই জায়গা পড়ছি, তোমরা মনে আছে কিনা জানি না। এইখানে ওয়েট এইখানে এই যে হস্টোরিয়া, এই যে এখানে বলছে পোষক দেহ থেকে যদি খাদ্য শোষণ করে, সেই জায়গাটাকে বলতেছি হস্টোরিয়া। আর পরিবেশ থেকে তাকে বলে রাইজয়েড। শক্ত শশীর মতো তাকে রাইজোর্ম। তাহলে এই যে এটা যদি হয়ে থাকে, তাইলে বলো, এই যে কোথায় আমাদের এই যে পরজীবী ছত্রাক পোষক দেহের অভ্যন্তরণ থেকে যদি খাদ্য শোষণ করে, তাকে আমরা কি হস্টোরিয়া বলবো না? এটা কি মুখস্থ করছি? না। এরপর আমাদের দেখো কি, সমস্ত দেহ কোষটি হালকা পেরক, যেমন কি সাইনোট্রিয়াম। অনেকগুলো উদাহরণ, বাট সব উদাহরণ ইম্পর্টেন্ট না। এরপর আছে আমাদের অঙ্গজ জনন। একদম আমাদের একদম শৈবালের মতো। শৈবাল ক্লাসটা বুঝতে থাকলে এটাও বুঝবো। এই যে দৈহিক, আমরা ওখানে টেকনিক দিছিলাম হাঁটুর কি 2 খণ্ডন, হাঁটুর 2বার খণ্ডন। জাস্ট এখানে মনে রাখবো কি 2বার খণ্ডন, দৈহিক খণ্ডন। এখানে রিজোম পেনিসিলিয়াম দ্বিখণ্ডনে আছে ইস্ট বা স্যাক্রাইওমস ঝুরি সৃষ্টি, যেমন স্যাক্রামাইস ইস্ট, এখানেও ইস্ট, এইটাও ইস্ট। আর এটা কি পেনিসিলিয়াম রাইজোপস। আর অজনের মাধ্যমে, এটা তো জাস্ট একদম আগের, যেমন এই যে স্পোরের মাধ্যমে, এটা আয়ত্ত করছে স্পোর। এই যে একবারে যে জুস স্পোর, অ্যাপ্লানিউ স্পোর, এরা আমাদের আছে। এরপর এখানে ইম্পর্টেন্ট কি জানো? যে ক্লামাইডোস্পোর, পুরো আবরণ দিয়ে। মনে আছে আমরা যখন শৈবাল পড়ছি, পুরো আবরণ দিয়ে যদি আবৃত থাকে, তখন আমরা এখানে বলছিলাম কি হিপনোস্পোর। আর এখন বলতেছি কি ক্যামনাইডোস্পোর। অর্থাৎ ছত্রাক হইলে কি হয়? ক্যামনাইডোস্পোর হয়, বুঝছি? ইয়েস। এরপরে এই যে এখানে ছত্রাকের হাইফাগুলো প্রাচীর সিস্টেমে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়। এই সকল খণ্ডকে কি বলে? অয়াডিয়ে বলে। কি বলতেছি আমরা? অয়াডিয়ে বলে। যেমন কি এই যে উদাহরণটা পড়বা। এবার আছে আমাদের যৌন জনন। ইম্পর্টেন্ট না, জাস্ট ইম্পর্টেন্ট মনে রাখবা। সাধারণত পুংকেমিট
অ্যানথোরিডিয়াম এবং স্ত্রী গ্যামিটনজিয়ামকে বলা হয় উগোনিয়াম। এটা তোমরা যারা এটা আরেক জায়গায় তোমরা পড়ছো অনেক। এবার দেখো জননকোষের প্রোটোপ্লাজম মিলন ঘটে যাকে বলা হয় প্লাজমোগামী। কি প্রোটোপ্লাজমের মিলন? প্রোটোপ্লাজমের যখন মিলন সেটাকে আমরা বলতেছি প্লাজমোগামী, আর নিউক্লিয়াসের মিলনকে বলতেছি ক্যারিওগামী। বুঝছো? আবার বুঝাচ্ছি, এদের দুই ধরনের মিলন হয়। একটা হলো প্রোটোপ্লাজমের মিলনকে বলি প্লাজমোগামী, আর নিউক্লিয়াসকে মিলনকে বলি ক্যারিওগামী। তোমরা ক্যারিওকাইনেসিস একটা প্রক্রিয়া জানো না, নিউক্লিয়াস বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। ওই যে নিউক্লিয়ার মিলনকে বলতেছি কি ক্যারিওগামী, প্রোটোপ্লাজমকে প্লাজমোগামী। বুঝছি? ইয়েস। এবার আরেকটা কি পড়তে হয় যে অস্কোমাটা বা স্যাক ফঞ্চাইতে আসকাস নামক নলের ভিতর 4 থেকে 8টি অস্কোলম তৈরি হয়। বেসিডিওকোটা বা ক্লাব ফঞ্চাইতে ব্যাসিডিওকার্প এবং শিষ্ট ব্যাসিডিয়ামের মাথায় বডিওস্পর উৎপন্ন হয়। বুঝছি? ইয়েস। এরপর আরেকটু ইম্পর্টেন্ট এখানে আছে, যেমন এখানে ইম্পর্টেন্ট কি ভাইয়া দেখো, বংশগতীয়ভাবে দুই প্রকার দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট কোষ বা হাইফাকে ডিকিরয়েড কোষ বা ডিকিরয়েডেটিক হাইফা বলা হয়। পুরো এরপর আছে কি দুটি নিউক্লিয়াসের থাকে বলে এটিকে ডাইকেরিয়ান, আবার দুই প্রকার পজিটিভ নিউক্লিয়াস থাকে বলে এটিকে কি বলে হেটারোএক্সিয়াল, কারণ হেটারো মানে কি ভিন্ন, হেটারো মানে কি ভিন্ন। এবার আমাদের এই যে ছত্রাক হয়েছে, এবার ছত্রাকের যে উপকারী প্রভাব যেটা আছে এটা ওয়ান্সটার ইম্পর্টেন্ট, এটা আমাদের শুরু করি, এখনই পড়া শুরু করে দিই। এটা কম্পিউটার স্লাইডই পড়াই ফেলি। তো প্রথমে বলি এখানে খাদ্য হিসেবে দেখো এটা ইম্পর্টেন্ট না, মনে থাকবে না আমিও জানি, জাস্ট কিছু কিছু যে মনে রাখলে চেষ্টা করলে থাকবে, না থাকলে না থাকবে। যেমন এই যে মাশরুম, আমরা কিছু কিছু মাশরুম আমরা খাই, এবং এই জাতীয় দেখো এই পর্যায়ে মাশরুম কি করা যায়, সবজি হিসেবে খাওয়া যায়। এবার ওষুধ তৈরিতেও কিছু আছে, এগুলা কি করে ওষুধ তৈরিতে সাহায্য করে। ভাই আমি জানি জীবনও মনে থাকবে না, একবার নিজে পড়বা। এই যে আমি জাস্ট দেখাই দিতেছি, এই যে দাগানো লাইনগুলো জাস্ট একবার দেখা যাও। এই বেকারিতে কিকতে রেখে কি স্বাচ্ছামরস তৈরি করা হয়, এই যে পেনিসিলিয়াম। মদ তৈরিতে কোনটা ব্যবহার করে, দেখো খেজুর, তাল, আঙুর, আখের রস, একে কি স্বাচ্ছামেয়াস, এটা আমি এরকম করে মনে রাখি, সাচ্চা কি বিয়ে সাচ্চা, এরকম করে মনে রাখতে থাকতে পারে। এবং আগের কি হয় মাইটক্সিন সৃষ্টি করে। এরপর এখানে আছে মহাদুর্ভিক্ষের সময় ধানের ছত্রাকজনিত রোগ দেখা গেছে, এগুলো কি অপকারিতা, তখন এই রোগটা দেখা গেছে। অরিজা মনে রাখতাম, ভাত কি অরিজা সেটিভা, তখন মানুষের ভাত খাইতে পারতো না, তখন অরিজা। এবার এই যে এই নামক ছত্রাকের আক্রমণ আলুর বিধ্বংস রোগ, এগুলো জীবনও তোমার মনে থাকবে না, আমি গ্যারান্টি দিতেছি। কারণ তুমি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ তো না, মেডিকেলে ধরো ফিজিক্স কেমিস্ট্রি, তুমি এগুলা ম্যাথ মানে সরি জিকে বলো, এই পড়ো তোমার এইগুলা জীবনেও মনে থাকবে না, তার মনে থাকা লাগতেও না। এরপরে এই যে ছত্রাক আক্রমণে মানুষের চুল পড়ে, টাকের সৃষ্টি হয়। বহু ছত্রাক আছে যাদের কাঠের প্রচলন করে, এই ছত্রাকের নামগুলো একবার দেখবা। বা অ্যাসিলোয়ান ফাঙ্গাসের ছত্রাক কি করে, মাখি এবং কাছে গর্ভপাত ঘটায়, এবং এই ছত্রাক কুকুরের দ্বারা দাঁত জাতীয় চর্মরোগ সৃষ্টি করে। এইটা কি করে, ছত্রাক দ্বারা মাছের সেমন রোগের সৃষ্টি হয়। এরপর আমাদের বিভিন্ন ছত্রাকজনিত রোগ একত্রে কি মাইকোসিস এবং অ্যাসাম্বোজেনিস বলা হয়। যক্ষ্মার মতো ফুসফুসের কোনো রোগের মধ্যে শ্যাক ফ্যাঙ্গাস দিয়ে হয়, এবং ছত্রাক মুখনং গলায় কি হয় মিউকাস ঝিল্লি ক্ষতি সাধন করে, এরকেই বলা হয় ক্যান্ডিসাইটিস। এরপর ছত্রাক কার্যজাতীয় মাছের বিশেষ রোগ উৎপাদন হ্রাস করে। সো এটাই কি বুঝতে আমি, এটাই ইম্পর্টেন্ট, নিজে একবার পড়লে পড়বা, না পড়লে না পড়বা। এরপর আমাদের শুরু হবে জেনাস, যেটাকে বলি অ্যাগিওরাইসিস। আমাদের শুরু হয়ে যাচ্ছে এগারিকাসের যে প্রমিত উচ্চারণ বা সেটা হলো মাশরুম। আমরা মাশরুম চিনি না, মাশরুম। কিন্তু এই যে এগারিকাস, এটা সাধারণ মানুষজন বেশিরভাগ সময় গ্রাম অঞ্চলে যারা থাকে তারা এটাকে কি নামে চিনে, ব্যাঙের ছাতা। সো ব্যাঙের ছাতা বলো বা মাশরুম বলো বা এগারিকাস বলো, এইটা নিয়ে কথা বলবো। দেখো এখানে অনেক বই অনেক হিজিবিজি করে লেখা আছে। সো ওইটার থেকে তুমি এই চিত্রটা আমি দেখছি, এটা বুঝে তুমি অত্যন্ত ভালো মতো বুঝতে পারবা। সো শুরু করি। দেখতে পাচ্ছ একটা মানে এখানে কি একটা এগারিকাস মানে কি একটা মাশরুমের ছবি এখানে আছে, সহজ ভাষায় বলতে গেলে। এই মাশরুমের দুইটা অংশ থাকে, একটা অংশ এই, একটা অংশ এই, অর্থাৎ দুইটা অংশে একে আমি বিভক্ত করতে পারি। একটা অংশ এটা যদি মাটি হয়, এটা যদি মাটি বা এই অংশটাকে যদি আমি ভূমি চিন্তা করি, এটাকে যদি ভূমি চিন্তা করি, দেখো একটা অংশ কিন্তু ভূমির উপরে আছে, একটা অংশ ভূমির নিচে আছে। ভূমির নিচে আছে মূলীয় অংশ, ভূমির উপরে অংশ কি বডি অংশ। এই জন্য এই যে যেটা ভূমির নিচে সেই অংশটাকে আমরা বলি দৈহিক অংশ, আর যেটা উপরে আছে সেটাকে আমরা বলি জনন অংশ। জনন অংশ আরেকটা নাম কি, ফ্রুট বডি। ফ্রুট বডি কিভাবে মনে রাখতাম, আচ্ছা বডি এটা তো উপরের অংশ, তার মানে কি বডি না, বডি না। আর যেহেতু এটা দেখো উপর অংশটা আমরা খাই ফল হিসেবে না, ফল আমরা খাই ফ্রুট মানে ফল, এখানে আমি মনে রাখতাম এই অংশটা ফলের মতো, ফ্রুট বডি, ফলের বডি। সো এখান থেকে দেখো এই যে প্রথমে আমি যে দৈহিক অংশে আসছি, দেখো এই যে নিচে নিচে মনে আছে আমরা লেকচারে পড়ছিলাম, একটু আগে পড়ছিলাম যে অনেকগুলা হাইফা মিলে তৈরি হয় মাইসেলিয়াম, অনেকগুলা হাইফা
ইনফিনিটি হাইফা মিলে তৈরি হয় একটা মাইসিলিয়াম। দেখো এই যে প্রত্যেকটা, এই যে শিকড় না, এগুলো কি হাইফা, আর এই যে হাইফা, এদের একলগে আমরা কি বলতেছি, মাইসিলিয়াম। এদের একসাথে আমরা কি বলতেছি, মাইসিলিয়াম বলতেছি। প্রত্যেকটা হাইফা যখন একসাথে হয়ে গেছে তখন সেটাকে আমরা বলতেছি মাইসিলিয়াম। মাইসেলিয়াম। এরপর এই গঠনটা লক্ষ্য করো, এই যে উপরের যে পার্টটা, এটাকে আমরা বলতেছি পাইলিয়াস। পাইলিয়াস। আর নিচেরটাকে আমরা বলতেছি গিল। এটাকে পাইলিয়াস, নিচেরটা হলো গিল। এরপর দেখো এই যে দণ্ডটা, এই যে দণ্ডটা, এই দণ্ডটাকে কি বলতেছি, স্টাইপ। এই দণ্ডটাকে বলতেছি স্টাইপ। আর এই দণ্ডটা, আর এই যে ছাতার মতো যে অংশটা, এটা কিন্তু ছাতার মতো অংশ বলে, যার জন্য এটাকে আমাদের ব্যাঙের ছাতা হিসেবে বলা হয়। এই ছাতার মতো অংশটা আর এই যে স্টাইপ, এরা একটা জায়গায় তারা কি হইছে, মিলিত হইছে। এই মিলিতটাকে আমরা বলতেছি অ্যানুলাস। সো এতটুকুর পরে আমাদের এই যে গিল নিয়ে কিছু কথা আছে। এই গিল, এই গিল, এই গিল নিয়ে কি কথা, ট্রমা, সাব হাইমোনিয়াম, হাইমোনিয়াম। ট্রমা কি, গিলের কেন্দ্রীয় বন্ধ অংশকে ট্রমা কি, গিলের কেন্দ্রীয় বন্ধ অংশ। সাব হাইমোনিয়াম কি, ট্রমার উভয় অংশ। এখানে কি থাকে, প্রোজেনকাইমা নামে একটা কোষ থাকে। আর হলো হাইমোনিয়াম, এখানে কি গিলের উভয় অংশে থাকে। এটা কি গিলের উভয় পাশে থাকে, এখানে গদার ব্যাসিডিয়াম থাকে। সো আরেকবার শর্টকাটে বলে দিই, এটা ইম্পর্টেন্স, অনেক পেঁচাই লেখা আছে বইতে। এটা মাশরুম, এই মাশরুমের এইগুলোকে বলা হয় হাইফা, এবং অনেকগুলো হাইফা হলে কি হয়, মাইসিলিয়াম। সুতরাং এগুলোকে কি বলা হয়, মাইসিলিয়াম। এরপর এই যে দণ্ডটা, এটাকে বলা হয় স্টাইপ, এটাকে স্টাইপ। আর এই যে এটাকে বলা হয় পাইলিয়াস, আর এটাকে বলা হয় গিল। এখন এই দুইটা যেটার সাথে কানেক্টেড হয়েছে এটাকে বলা হয় অ্যানুলাস, এটাকে বলা হয় অ্যানুলাস। এটাকে অ্যানুলাস। আর আমি তো বলছি যে দুইটা অংশে ভাগ করছে, জনন অংশ বা ফ্রুট বডি, আর একটা হলো দৈহিক অংশ। সো এখানেও আমাদের শেষ। আমাদের আজকে আমরা পড়বো যে মাশরুমের আমরা পড়ে ফেলছি, এখন মাশরুমের বা ছত্রাকের কি অর্থনৈতিক গুরুত্ব। দেখো এটা বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ হতে হবে। এটা আমরা কি হিসেবে ব্যবহার করি, প্রথমে আমরা উপকারিতা নিয়ে আলোচনা করতেছি। এখন উপকারিতা ক্ষেত্রে আমরা প্রথম খাদ্য হিসেবে এটা ব্যবহার করি, কি হিসেবে, খাদ্য হিসেবে। তো এটা আমরা প্রথম কি খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি। যেমন এটা একটি কি সুপ্রিয় খাদ্য, এবং এটা কি অনেকেই থাকে বাংলাদেশে, কিন্তু বর্তমানে এটা অনেক ব্যাপক চাষ শুরু হয়েছে। এটা কিন্তু পড়বো না, এটা এখন আমরা পড়বো না, কিন্তু এখান থেকে এইটা পড়তে পারে যে খাদ্য হিসেবে বাংলাদেশের কোথায় ভলবালিয়া আর পেলুপোটাস গণভুক্ত কয়েকটি মাশরুম প্রজাতির চাষ হচ্ছে। প্রশ্ন আসবে কি, কোন প্রজাতির, এই প্রজাতির ভলবালিয়া এবং প্লেরিটোরাস। এরপর আমাদের এবার আছে এখানে যে মাশরুমে কি কি আছে, মাশরুমে আছে ভিটামিন পাওয়া যায়, কি কি ভিটামিন, থায়ামিন, রিপ্লোফ্লোবিন, ভিটামিন সি, ডি, কে এবং প্যান্টাথোনিক অ্যাসিড। এটা ইম্পর্টেন্ট। তারপর মৃত্তিকার পুষ্টি বৃদ্ধিতে, অর্থাৎ মাটি কি, মাটির যে পুষ্টিটা সেটা বৃদ্ধি করতেও কিন্তু মাশরুমের উপকারিতা আছে। এরপর শিল্প বাণিজ্যে কিভাবে, যেহেতু মাশরুম চাষ করে এটা শিল্পে পরিণত হয়ে যাইতেছে না, কারণ এটাতে মানুষের কি ব্যবসায়িক একটা ইয়ে আছে না, অর্থাৎ গ্রাম অঞ্চলের মানুষজন এটা একটা শিল্প হিসেবে বা তার প্রফেশন হিসেবে এটা ব্যবহার করতেছে। এবার দূষণ রোধে, দেখো মাশরুম পরিবেশ থেকে শিল্প দূষিত তেল এবং পেস্টের অপসারণ করে, অর্থাৎ এটা কি দূষণ রোধেও কিন্তু এটা ব্যবহার হইতেছে বর্তমানে। তারপর দেখো ঔষধি গুণাবলী ইম্পর্টেন্ট, ওষুধের জন্য কি করছে, এতে বেশি বেশি আঁশ বেশি থাকে, এতে কি থাকে, আঁশটা বেশি থাকে, সেজন্য শর্করা এবং চর্বি কম থাকে। আঁশ বেশি থাকে, শর্করা এবং চর্বির একটু কম থাকে, সেজন্য কাদের খাওয়ানো হয়, ডায়াবেটিক্স রোগীর জন্য আদর্শ খাবার, অর্থাৎ ডায়াবেটিক্সের জন্য একটা আদর্শ খাবার। এরপর বলছে এতে শর্করা আছে, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, কি ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন এবং কপার এমন সম্ভাবনা আছে যে শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত করে, যার ফলে গর্ভবতী মা শিশু এটি নিয়ন্ত্রণ খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আচ্ছা, এতে প্রচুর উৎসেচক আছে, উৎসেচক মিন্স এনজাইম আছে, যা হজমে সহায়তা করে, খাবারের রুচি বাড়ে, পেটের পীড়া নিরাময় করে। আচ্ছা, এতে লোভাস্টোনিন, অ্যান্ডোনিন, ইরেটোনিন থাকে, যা শরীরে কোলেস্ট্রল কমানোর জন্য অন্যতম উপাদান। এখানে কোলেস্ট্রল কমানোর জন্য অন্যতম উপাদান কি, এগুলো আসতে পারে। এরপর আছে ক্যান্সার এবং টিউমার প্রতিরোধ করে, নট ইম্পর্টেন্ট। ইঁদুরের উপর আমরা নিজস্ব গবেষণায় প্রমাণিত হয়েছে মাশরুম ডায়াবেটিক্স কমাতে সাহায্য করে। হ্যাঁ, আর বৈদেশিক মুদ্রা অর্জন কিভাবে, এটা রপ্তানি করব। আবার মাশরুমের কিছু অপকারিতাও আছে, এটা বিষাক্ত। যেমন এই উদাহরণগুলো, কিছু কিছু মাশরুম খাওয়া ঠিক নেই, এটা কি বিষাক্ত, কেমন কি, এই উদাহরণগুলো একটু পড়বা, দেখে যাবা। এদের সব থেকে বিষাক্ত মাশরুম হলো অ্যামানেটিয়া বিরিসা এবং ফ্যালাডিক প্রজাতি। এ কারণে কি মানুষের বা প্রাণীর মৃত্যু পর্যন্ত হইতে পারে। ইউ মে ডাই আফটার ইট দিস ওয়ান। হাউ মাচ স্ক্যারি। এখন বিনার সিজার, মাশরুমের কাঠের গুঁড়ি, খড় ইত্যাদি জন্মানো ক্ষতি সাধন করে। আর বিষাক্ত মানুষ চেনার উপায়, বেশিরভাগ উজ্জ্বল বর্ণের প্রজাতি বিষাক্ত হয়ে থাকে, অম্লগন্ধযুক্ত, নট অ্যাসিডিক।
আর ঝাঁঝালো প্রকৃতির হয়। এটা মূলত কিছুটা অ্যাসিডিক। বিষাক্ত প্রজাতির ব্যাসিওডারগুলো কি হয়? বেগুনি রঙের হয়, পার্পল টাইপের। বিষাক্ত মাশরুম কখনো প্রখর রোদে জন্মায় না, এটা স্যাঁতসেঁতে জায়গায় জন্মে। কাঠের উপর জন্মানোর উপর বিষাক্ত, অর্থাৎ কাঠের উপর জন্মাইলে সেটা হলো গিয়ে বিষাক্ত টাইপের। আর এখানে বলছে এটা যে বেসিনটা কি হবে? বেগুনি রঙের হবে। আর এটা অম্ল গন্ধযুক্ত, মূলত অ্যাসিডিক, হালকা অ্যাসিডিক, আর এটা ঝাঁঝালো গন্ধ হইবে। সো এরপর শৈবাল ভার্সেস ছত্রাক পার্থক্যটা বলি। শৈবাল হলো অধিকাংশ কি পানিতে বাস করে, দ্যাট মিন জলজ। ছত্রাক বেশিরভাগ, সুতরাং এটা হবে কি মাটিতে বাস করে, সুতরাং এটা স্থলজ। এদের মধ্যে ক্লোরোফিল আছে, এদের মধ্যে ক্লোরোফিল নাই। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, যেহেতু সালোক সংশ্লেষণকারী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাই এগুলা স্বভোজী। আর এরা কি করতে পারে না, এরা কি অন্যের উপর নির্ভরশীল, সুতরাং এরা পরভোজী। আলোক নির্ভরতা, যেহেতু সালোক সংশ্লেষণ করে সুতরাং অবশ্যই আলো আবশ্যক, আর এদের আলো আবশ্যক নয়। কোষ প্রাচীর এদের কি সেলুলোজ নির্মিত, আর এদের কি কাইটিন নির্মিত। এদের সঞ্চিত খাদ্য শ্বেতসার, আর এদের সঞ্চিত খাদ্য কি গ্লাইকোজেন এবং তেলবিন্দু। যৌনজনক মূলত সরল অবস্থা হতে জটিল অবস্থায় পরিণত হয়, আর জটিল অবস্থা হতে ক্রমশ সরলতম অবস্থায় পরিণত হয়েছে, অর্থাৎ জটিল থেকে সরল। রোগ সৃষ্টি করে না, আর রোগ সৃষ্টি করে। সো আমাদের শেষ, এরপর মেবি ছত্রাক গঠিত কিছু রোগ আছে, এটাও এখন পড়বো। সো ছত্রাক ভার্সেস শৈবাল। সো ছত্রাক ভার্সেস শৈবালের মধ্যে কিছু কমন পার্থক্য আছে যেগুলো আমাদের জানতে হয়। যেমন শৈবাল আমাদের জলজ হয়ে থাকে, ছত্রাক আমাদের স্থলজ হয়ে থাকে। অর্থাৎ শৈবাল আমাদের মূলত পানিতে বসবাস করে এবং ছত্রাক মূলত মাটিতে বসবাস করে। এরপর আছে শৈবালের মধ্যে ক্লোরোফিল বিদ্যমান, ছত্রাকের মধ্যে কোনো ক্লোরোফিল নাই। যেহেতু ছত্রাকে ক্লোরোফিল বিদ্যমান সেহেতু ওইটা কি সালোক সংশ্লেষণ করতে পারে, আর এটা কি সালোক সংশ্লেষণ করতে পারে না। যেহেতু এটা সালোক সংশ্লেষণ করতে পারে তার মানে এরা স্বভোজী, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। যেহেতু এরা স্বভোজী না, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতেছে না, তার মানে এরা কি পরভোজী, অন্যের উপর খাদ্যের উপর নির্ভরশীল। এরপর আছে এরা যেহেতু সালোক সংশ্লেষণ করে সুতরাং এদের আলো প্রয়োজন, সুতরাং শৈবালের আলো অতি গুরুত্বপূর্ণ, কিন্তু এদের আলো না হলেও কোনো সমস্যা নাই। শৈবালের ক্ষেত্রে এদের কি নির্মিত? সেলুলোজ নির্মিত, আর এদের কাইটিন নির্মিত। এদের প্রধান যে সঞ্চিত খাদ্য কি শ্বেতসার, আর এদের কি গ্লাইকোজেন প্লাস তৈলবিন্দু। এদের এরা কোনো রোগ সৃষ্টি করে না, কিন্তু এরা রোগ সৃষ্টি করে। তো সামারি কি, শৈবাল এবং ছত্রাকের মধ্যে শৈবাল অধিকাংশই জলজ, আর অধিকাংশ ছত্রাকই আমাদের স্থলজ। আর এদের মধ্যে ক্লোরোফিল থাকে, এদের মধ্যে ক্লোরোফিল থাকে না। যেহেতু ক্লোরোফিল থাকে তারা সালোক সংশ্লেষণ করে, যেহেতু সালোক সংশ্লেষণ করে তার এরা কি স্বভোজী, নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। যেহেতু এরা সালোক সংশ্লেষণ করে সেহেতু এদের মধ্যে আলো মাস্ট। আর এদের কি এরা সালোক সংশ্লেষণ করে না, যেহেতু করে না তারা কি অন্যের উপর নির্ভরশীল, সুতরাং পরভোজী। যেহেতু পরভোজী সেহেতু এদের উপরে আলো কোনো ইম্প্যাক্ট পড়ে না, আলো না থাকলেও সমস্যা নেই। এদের সেলুলোজ নির্মিত, আর এরা কি কাইটিন নির্মিত। এদের সঞ্চিত খাদ্য শ্বেতসার, আর এদের গ্লাইকোজেন এবং তৈলবিন্দু। এরা রোগ সৃষ্টি করে, আর এরা রোগ পরবর্তী অংশ থেকে এখানে ছত্রাকজনিত রোগের আমার পরবর্তী দেওয়া আছে কি কি, যেমন গোল আলুর ধ্বংস। এগুলো আমি বলবো কি ভাই, এটা জাস্ট একবার নিজে পড়বা, যদি পারলে পারবা, না পারলে না পড়বা। এই অংশটা নিজে পড়াই তার কিচ্ছু নেই, বুঝছো? এগুলো বুঝলে বুঝবা, না বুঝলে না বুঝবা, যে শেষ। কারণ এটা মনে থাকবে না, আমিও জানি। কিন্তু এমনি ছোট ছোট জিনিসগুলো মনে রাখবা, যেমন এই লাইনটা, ছোট ছোট জিনিস মনে রাখবা। এগুলো না, এগুলোতে কোশ্চেন আসেও না, জাস্ট অ্যাভয়েড ইট। এই যে দাঁত রোগের কি হয়, এগুলো জাস্ট একবার দেখা যাবা, কি করবা দেখা যাবা। সো আমাদের আজকের টপিক শুরু হয়ে যেতেছে লাইকেনের সহাবস্থান। এখান থেকে ইম্পর্টেন্ট এই যে শৈবাল এবং ছত্রাক কারা কারা। শৈবাল এবং ছত্রাক মিলিতভাবে কি তৈরি করে? এক জাতীয় যে উদ্ভিদ সৃষ্টি করে, এটাই লাইকেন। অর্থাৎ শৈবাল প্লাস ছত্রাক মিলে যেটা তৈরি করে এই করে। আর এই যে এরা কি সম্পর্ক তৈরি করে? এরা মিথজীবী সম্পর্ক তৈরি করে। এরা কি সম্পর্ক তৈরি করতেছে? মিথজীবী সম্পর্ক। আর এই এই যে এই জীবগুলোকে কি বলতেছি আমরা? মিথজীবী জীব বলতেছি। আর টোটাল ভরের 5 থেকে 10% কি শৈবাল, 5 থেকে 10% শৈবাল। এবং দেখো এরা সব জায়গায় অবস্থান করতে পারে। দেখো এরা যত প্রতিকূল অবস্থায় হোক না কেন এরা কিন্তু অবস্থান করতে পারে। এই জন্য একে বলা হয় বিশ্বজনীন। মানে কি, এটা সর্বজনীন বলতে পারো, বা তুমি বিশ্বজনীন বলো। এটা কি কসমোফিলিয়াল উদ্ভিদ, এটা সব জায়গায় জন্মাইতে পারে। এখন লাইকেনের কিছু বৈশিষ্ট্য আছে, কি বলবো? এই যে দ্বৈত সংগঠন, ধূসর বর্ণের, ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট। এরা কি সবুজই। এবার এরা অঙ্গজ এবং যৌনজন করে, অতটা ইম্পর্টেন্ট না, এইটা ইম্পর্টেন্ট। দেখো এই যে 5 নাম্বারটা, আর এখানে 5 নাম্বারটা, 9 নাম্বারটা ইম্পর্টেন্ট। এখানে বলছি কি, থ্যালাসের নিচে থ্যালাসের নিচে রাইজয়েটের মতো রাইজাইন থাকে, যা দিয়ে পানি শোষণ করে। কি শোষণ করে? পানি শোষণ করে। এবার আমরা কি পড়বো? গঠন, ছত্রাক এবং শৈবালের
পারস্পরিক নির্ভরশীলতা। সো চলে যাচ্ছি এই যে এইখান থেকে ইম্পর্টেন্ট না, এখান থেকে নাই। এই যে লাইকেন যেভাবে উপকৃত হয় জাস্ট একবার বিসুন দিয়ে দিবা, এরপর লাইকেন থেকে ছত্রাক যেহেতু উৎপন্ন হয় এখানে বলে যাবা। এবং এখানে একটা লাইন আছে এই যে এখানে বেশি কিন্তু মানে শৈবালে থেকে ছত্রাক বেশি উপকৃত হয় বা ছত্রাক বেশি লাভবান হয়। এই ধরনের সেজন্য একে কখনো কখনো বলা হয় হ্যালিটিজম। কি বলা হয়? হ্যালিটিজম। এই যে হ্যালিটিজম বলা হয়। কখনো কখনো এখানে কি বলা হয়? এখানে কখনো কখনো একে বলা হয় হ্যালিটিজম। এখানে কখনো কখনো একে বলা হয় হ্যালিটিজম। তারপরে দেখো চলে যাই। এবার বাসস্থানের ভিত্তিতে এখানে অনেকভাবে ভাগ করছে। এই যে কর্টেলাস, টেরিটোলাস, সাইকিওনিক্স, লিগুনিস, ওমানিয়াস, ফেল্টাস, এরা কি পড়বো? এখানে জাস্ট এতটুকু পড়বা। ওইসব ফালতু জিনিস বাদ। এখানে পড়বা এই যে কর্টেলাস, এটা কোথায় হয়? গাছের বাকলে। এখানে কিভাবে মনে রাখতে হবে? আমি কর্টেক্স দেখো কতে কর্টেলাস, কতে কর্টেক্স বা কতে কর্টিলেক্স, কতে কাণ্ড, এগুলো মনে রাখতাম। আর এখানে আরেকটা আছে এই যে এইটা লিগনিকাস। লিগনিকাস কোথায় হয়? ভেজা কাঠে হয়। এটা কিভাবে মনে রাখতে হয়? মনে আছে কাঠের ভিতরে কি থাকে? লিগনিন থাকে। তো এখান থেকে মনে রাখলাম কাঠের, ভেজা কাঠের উপর। এখান থেকে আর কিছু পড়বা না। এখান থেকে আর কিছু পড়বা না। এরপর আছে আমাদের এইখানে উদাহরণগুলো ইম্পর্টেন্ট। এখানে যে এই যে ক্রাস্টুকাস লাইকেন, এটা উদাহরণ একটা আছে, এটা আমি বলতেছি। ওয়েট যেমন এই ফলিয়াস লাইকেনের ক্ষেত্রে সবার শেষে দেখো লা আ মা আম রিয়া রা লিয়া এগুলো আছে। আর এখান থেকে মনে রাখবো। আর ফ্রুটিকোজরাইজমের ক্ষেত্রে কি আছে দেখো এ না ইয়া নিয়া নিয়া আ না এটা মনে রাখলে থাকবে। আর ল্যাপ্রোস লাইকেনে কিন্তু ল্যাপ্রোস, এটা মনে রাখা লাগে না। এটা মনে রাখা লাগে না, কারণ এখানেও ল্যাপ্রোস আছে, এখানেও ল্যাপ্রোস আছে। সূত্রাকার লাইকেন কি? ওই যে ইপিবিয়া রেকিয়াম। আচ্ছা, এখন অধিকাংশ লাইকেন কি অ্যাসোক্লাইন, অতটা ইম্পর্টেন্ট না। ঊর্ধ্ব কর্টেক্স, শৈবালের স্তর, এই যে এটাকে বলা হয় ঊর্ধ্ব কর্টেক্স। তারপর এই হলো শৈবালের স্তর। তারপরে এই যে এই তোমার এইখানে দেখতে পাচ্ছ এইগুলো হলো মেডুলা। এই হলো নিম্ন কর্টেক্স, এই কি নিম্ন কর্টেক্স। আর এইখান থেকে বাইরেছে কি রাইজাইন। এখান থেকে কি বেরিয়েছে? রাইজাইন। এবার নিম্ন কর্টেক্স আছে রাইজয়েড তুল্য। ইন্ডিয়াম কি, পুংজনন কি বলে, এটা ইম্পর্টেন্ট। লাইকেনের পুংজননাঙ্গে বলা হয় স্পার্মাগোনিয়াম। এটা মনে থাকে, যেহেতু পুং মানে পুরুষ, স্পার্ম থাকবে, গনিয়াম মানে স্ত্রীকে মনে রাখবা কার্পোগোনিয়াম। কার্পোগোনিয়াম। এরপর এখানে কি আছে? লাইকেনের গুরুত্ব আছে। লাইকেনের গুরুত্ব দিয়ে শুরু করছে। লাইকেনের কি গুরুত্ব আছে আমাদের সেইটা এখানে বলা হয়েছে। লাইকেনের গুরুত্ব যেমন মরুচ ক্রমবন্ধন হিসেবে। লাইকেন কি মানুষের খাদ্য হিসেবে। অধিকাংশ লাইকেনে কি লাইকিনিক নামক এক প্রকার কার্বোহাইড্রেট থাকে, যাতে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে আসছে। ভারতের মাদ্রাজে পারমিলিয়া, মিশরে ইভারমিলিয়া এবং চীন ও জাপানে ইডোকার্পন মিলিয়াস বা স্টোনমাস এবং লাইকেন মানুষ কি করে খাদ্য হিসেবে খাইতেছে, অর্থাৎ খাবার হিসেবে খাইতেছে। এবার অ্যান্টিবায়োটিক হিসেবে এটা ব্যবহার করা হয়। পশুর খাদ্য হিসেবে তুন্দ্রাঞ্চলে কিছু লাইকেন কি এটা খাদ্য হিসেবে করা হয়। টিউমারের জন্য, হৃদরোগের জন্য, উদাহরণগুলো পড়তে পারো বাট মনে থাকবে না। এবং জলাতঙ্কের ওষুধ হিসেবে, এই হৃদকোষের হিসেবে, যক্ষার ওষুধ হিসেবে, উদ্ভিদের রোগ নিরাময়ের ক্ষেত্রে, তারপরে এই যে লিটমাস পেপার প্রস্তুতে বিভিন্ন ক্ষেত্রে। এবার মার্বেল পাথরের তৈরি মূল্যবান ভাস্কর্য, স্মৃতিতে জন্ম লাইকেন পাথর ক্ষতসাধন করে এবং সৌন্দর্য নষ্ট করে। এটি কি তার অপকারী দিক। এটি কি তার অপকারী দিক। এবং সে বিভিন্ন কারে লুসিনা জাতীয় লাইকেনে এক গাছ অন্য গাছ থেকে মাথা পর্যন্ত বিস্তৃত থাকে, যে কারণে এখানে দাবানল হলে ওই লাইকেনের মাধ্যমে এক গাছ থেকে অন্য গাছে আগুন ছড়িয়ে পড়ে, অর্থাৎ আগুনের প্রসারণটা বেশি হয়। এবং বায়ু দূষণ হিসেবেও কিন্তু লাইকেন একটা ভূমিকা পালন করে। আহ এরপর আছে লাইকেনের পরিবেশের গুরুত্ব কি? পাথর থেকে মাটি তৈরি, নাইট্রোজেন সংবধন। এখান থেকে কি এই যেগুলা কি করে নাইট্রোজেন উদ্ভিদ উপযোগী অ্যামোনিয়া, নাইট্রোজেন ইত্যাদি পরিণত করে। এরপর কি মাটির পানি ধারণ ক্ষমতা পরিবেশ দূষণের ইন্ডিকেটর হিসেবে কাজ করে। পরিবেশ দূষণের ইন্ডিকেটর, ও সরি আমি এখানে একটা তোমাকে ভুল বলছিলাম। কোথায়? এখানে কি এই যে এখানে দুঃখিত এই যে কোথায় জানো আমি একটু ভুল, এই যে হ্যাঁ পরিবেশ পরিবেশ দূষণের নিজ হিসেবে লাইকেন বাতাস বা বৃষ্টির পানি থেকে অতি দ্রুত তার প্রয়োজনীয় বস্তু সংগ্রহ করতে পারে। এইভাবে সালফার ডাইঅক্সাইড হেভি ওডিপি অ্যাক্টিভ বস্তু দ্রুত শোষণ করতে পারে এবং দূষিত বস্তু শোষণের ফলে এদের মৃত্যু ঘটে। কাজেই বায়ু দূষণের একটি নির্দেশক, এটা বায়ু দূষণের একটা নির্দেশক, বুঝছো? এইসব লাইকেনকে ধরা হয়, অর্থাৎ বায়ু দূষণ অঞ্চলকে লাইকেন কম পাওয়া যায়। যেখানে বায়ু দূষণ কম হয় সেখানে লাইকেন কম পাওয়া যায়। সো এইটা হয়ে গেছে এখন আমাদের সারসংক্ষেপ, অর্থাৎ আমাদের অধ্যায়টা অনেক ভালো মতো আমরা শেষ করে ফেলছি। এটা কিন্তু শৈবাল নিয়ে আলোচনা, ছত্রাক নিয়ে আলোচনা, তারপর আমাদের লাইকেন নিয়ে আলোচনা। সো এট লাস্ট আমি কিছু কথা বলি। কথাটা হলো এরকম, দেখো তুমি যখন
কোনো মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা ভার্সিটি পরীক্ষা বলতে বলো, তুমি কিন্তু সব কিছু মাথায় নিয়ে তারপর পরীক্ষা দিতে যাবা। মেডিকেলের কথা বললে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তুমি এগুলা সব মাথায় নিয়ে তুমি জিকে বলো, ইংলিশ বলো, সব কিছু একদিকে নিয়ে তুমি পরীক্ষা হলে বুঝতে যাবা। সো এই ক্ষেত্রে তোমার এই ছোট, ছোট ইনফরমেশনগুলো কিন্তু তোমার মাথায় জীবনেও থাকবে না। আমি নিজেই গ্যারান্টি আমারও থাকবে না, তোমারও থাকবে না। সো এগুলা জাস্ট রিডিং পড়বা এমন না, মুখস্থ করতেই হবে। মুখস্থ করতে পারলে ভালো, না করতে পারলে খারাপ। এখন যদি এটা আইসা পড়ে তাহলে কি? তাহলে ব্যাড লাক। কারণ এটা মনে না রাখা স্বাভাবিক। বাট চেষ্টা করবা ইম্পোর্টেন্স গুলা মনে রাখার। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের তোমাদের ভালো কিছু হবে। দোয়া করে আমার জন্য দোয়া করো।